হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ তোমরা? যদি আমি ক্যামেরার পেছনে অ্যাগেইন আসসালামু আলাইকুম, অ্যাগেইন আপনাদেরকে ওয়ালাইকুম আসসালাম। টাইম কিন্তু প্রায় হয়ে গেল, আপনারা চলে আসেন, জলদি জলদি চলে আসেন। এখন এখন কি এমসিকিউ পড়াবেন ভাই? এমসিকিউ আমাদের ক্লাসের শেষে থাকবে, হ্যাঁ। এখান থেকে মেডিকেলে যে যে প্রশ্নগুলো আসছে এমসিকিউয়ে সেগুলো আমরা কথা বলবো, সমস্যা নেই। আর পড়তে পড়তে তো আমরা টপিক ওয়াইজ বলেই দিচ্ছি কোনটা কোনটা আসবে। আচ্ছা, আমাদের শুরু করার কথা ছিল 7:20। 7:20 একটু বেশিই দীর্ঘ হয়ে গেছে, আসলে আমি অপেক্ষা করতেছি অনেকক্ষণ ধরে। কি করা যায় এই সময় বলো? তোমরা ফ্রেশ মস্তিষ্কে আসছো, তাই না? আচ্ছা, যারা ক্লাস করতে পারতেছো না, অনেকে কষ্ট প্রকাশ করতেছো, তোমরা ক্লাসটাতে থাকবে, তারপর দেখে নিও, হ্যাঁ। আর কি যেন পড়বো আমরা আমরা ফুসফুসের অ্যানাটমি শেষ করে ফেলছি, দেখতে কেমন, গঠন কেমন, সব কিছু মোটামুটি শেষ, তাই না? এখন আমরা একটু ফিজিওলজি পড়বো। ফিজিওলজি মানে কি, কীভাবে কাজ করে, হ্যাঁ, সেটা একটু দেখবো। আচ্ছা, দাঁড়াও ম্যাডাম। ওকে, আমাদের বইয়ের ছবি আমরা নিলাম। আমরা এখন পড়বো প্রশ্বাস আর নিঃশ্বাস কেমন করে হয়, তাই না? ভাই চলে আসছি, ভেরি গুড। যারা চলে আসছে ভেরি গুড। পড়ার জন্য রেডি না সবাই? 3 মিনিট আছে যদিও। ভাই আবার পিচ্ছি হয়ে গেছে। কি পিচ্ছি হয়ে গেছে এটা? দাঁড়াও। ওকে, একটা গল্প বলেন ভাই। হ্যাঁ, আমি মুছাটা শিখে ফেলছি, তোমাদের কমেন্ট দেখে আমি কিভাবে মুছতে হয় একবারে সেটা শিখে নিছি। আচ্ছা, যারা ফার্স্ট পার্ট করতে পারো নাই কোনো টেনশন নাই। আমরা এখন যে পড়াটা পড়তেছি সেটা পড়ো। ফার্স্ট পার্টটা পরে করে নিলেও বুঝতে পারবে। এখন একদম নতুনভাবে নতুন কিছু পড়বো, সমস্যা নেই। গল্প হবে, দাঁড়াও, মানুষজন আসুক। খুবই স্লো রেট। আচ্ছা, আমি দেখতাম যে পাওয়ার প্লেতে অনেক উৎসুক জনতা, 200, 2000, 2500 মানুষজন ক্লাস করতে শুরুর দিকে। আমরাও সেরকম আশায় বুক বেঁধেছিলাম যে আমাদের ক্লাসগুলোতে মানুষজন থাকবে। আনফর্চুনেটলি নাই। কারণ আমরা চেষ্টা করি যেন কি বলে, তোমাদের ক্লাসটাকে ধরো একটু সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্যে আমরা এফোর্ট দিই, সত্যি কথা বলতে এফোর্ট দিই। এবং আজকের দিনটাতে আমার প্রধান কাজ কিন্তু আমাদের ক্লাস নেওয়া, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাই আমরা চাই যে তোমরা ক্লাসটা করো এবং উপকৃত হও, কেমন? আচ্ছা, কারণ তোমরা রেজাল্ট ভালো করলে শুধুমাত্র তোমাদের বাবা মার ভালো লাগে ব্যাপারটা এরকম না, আমাদেরও খুব ভালো লাগে যখন আমরা জানতে পারি যে কোনোভাবে, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, আমার ছাত্র বা আমার ছাত্রীর সাথে আমি কানেক্টেড এবং ও একটা ভালো রেজাল্ট করেছে। ডেফিনেটলি পুরো ক্রেডিট আমার না, তবে হ্যাঁ, 1 নম্বরের ক্রেডিট হয়তো বা আমি পেতে পারি, কিংবা ওকে যে সাময়িক সময়ের জন্য ভরসাটুকু দিয়েছিলাম সেই ক্রেডিটটুকু আমি পেতে পারি, সেটুকু পেয়ে আমাদের ভীষণ আনন্দ লাগে, বুঝছো? কিডনির মতো ফুসফুস দেওয়া যায়? আচ্ছা, কি ভাই আরেকবার জান, কিডনির মতো মানে ফুসফুস তুমি ডোনেট করতে চাচ্ছ না? এইটা মানে কি বলে, উন্নত বিশ্বে কী সিচুয়েশন জানি না, তবে আমাদের দেশে তো শিওরলি হয় না ফুসফুস ডোনেটের ব্যাপারটা। আর উন্নত বিশ্ব হওয়ার কথা না, তবে দেখা যাক, মেডিকেল সায়েন্স যত অগ্রসর হবে এগুলোর পসিবিলিটি তত বাড়বে, হ্যাঁ। এককালে আমরা হয়তো এটা সম্ভব করে ফেলবো। আচ্ছা, আমাদের কিন্তু, হ্যাঁ, 7:20 বেজে গেছে, এখন আর পড়াশোনায় কোনো ঘাটতি নাই। শোনো, আমি বলে দেই, আজকে আমাদের চ্যাপ্টারটা শেষ নাও হতে পারে, তখন আমরা হয়তো বা কালকে পড়াবো, সাথে ঘাসফড়িং পড়াবো, ঠিক আছে? তো আমি গ্রুপে জানাই দিব, সবাই আপডেট থাকবা, যারা শিখতে চাও, যারা জানতে চাও, তারা আপডেট থাকবা। আচ্ছা, আমরা পড়বো শ্বাস প্রশ্বাস কেমন করা হয়, মেকানিজমটা। এইটা কি সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট? আমার দৃষ্টিতে না, বাট কোথাও কোথাও দিতে পারে, বুঝছো? বাট জিনিসটা বুঝে রাখলে তুমি লিখতে পারবা। আচ্ছা, এইটা পড়তে গেলে ভাই আমাকে কী কী বুঝতে হবে, কী কী জানতে হবে? এইটা পড়তে গেলে তোমাকে 2টা পেশির নাম জানতে হবে। প্রথম পেশি ডায়াফ্রাম, আর দ্বিতীয় পেশির নাম হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। আসো, ডায়াফ্রাম কোনটা ভাইয়া? এইখানে যদি একটু দেখান, ফুসফুসের নিচে দেখতে পাচ্ছ কি না, একটা মাস্কুলার মোটা একটা পর্দা বলা চলে, হ্যাঁ, বা একটা আস্তরণ বলা চলে, এটা আছে, দেখছো? এইখানেও আছে। এইটাকে আমরা বলতেছি ডায়াফ্রাম। আচ্ছা, আর ইন্টারকোস্টাল পেশি কোনটা? ইন্টারকোস্টাল পেশি হচ্ছে আচ্ছা, তোমরা আমাকে বলো, এই কোস্টাল মানে কি? এই কি হচ্ছে, এই কোস্টাল মানে কি বলো, কমেন্টে লিখো। কখন শুরু হয়েছে? মাত্র শুরু হয়েছে, লেট হয় নাই, কিচ্ছু হয় নাই, বলো।
টার্গেট টিএমসি কোর্সে আপনি ক্লাস নেবেন নাকি ভাই? হ্যাঁ, আমি পড়াবো টার্গেট টিএমসিতে, কিন্তু আনফর্চুনেটলি বায়োলজি না, ফিজিক্স। কেমন? বায়োলজি তোমাদের হৃদয় ভাই পড়াবে। আচ্ছা, সো কোস্টাল অর্থ লিখতেছো? লিখতেছো কিনা জানি না। উপকূলীয়, হ্যাঁ লাবণ্য লিখেছে, উপকূলীয়, বানানটা ভুল লিখছো, সমস্যা নেই, প্যারা নেই। আচ্ছা, আর আরেকটা কোস্টাল আমি লিখবো। আমরা যে ইন্টার কোস্টাল বললাম, সেই ইন্টার কোস্টাল আসলে এই কাজ করে না কেন? রং আসতেছে না কেন? এই তো, আমরা যে ইন্টার কোস্টাল কথা বললাম সেটা হচ্ছে এইটার ইন্টার, ঠিক আছে? আচ্ছা, এই কোস্টাল মানে উপকূলীয় না, এই কোস্টাল মানে হচ্ছে রিপস সম্বন্ধীয়। কি বলো? রিপস রিলেটেড বা পরশুকা রিলেটেড। রিপস তো তোমরা চেনো, এই যে পাঁজরের হাড্ডিগুলোকে আমরা রিপস বলি। কেমন? এবার এই পেশিটা কেমন করে থাকে? ডায়াফ্রাম তো সুন্দর দেখা যাচ্ছে, এই যে ডায়াফ্রাম পেশি, এই যে ডায়াফ্রাম পেশি। ওকে, ইন্টারকোস্টাল পেশিটা কেমন করে থাকে দেখো, এই রিপস থেকে এই রিপস পর্যন্ত এইরকম করে কিছু পেশি লেগে থাকে, তাই না? এইটাকে বলতেছি ইন্টারকোস্টাল পেশি। তো তুমি যদি গরুর মাংস, খাসির মাংস খেয়ে থাকো, সিনার মাংস যেটাকে বলে, সেটা যদি খেয়ে থাকো, ওইখানে এই যে দেখো পরশুকাগুলোর পাশে যে মাংসটা লেগে থাকে, ওইটা হচ্ছে গরু বা খাসির ইন্টারকোস্টাল পেশি। আর আমাদের ইন্টারকোস্টাল পেশিগুলোও এরকম করে পরশুকার ফাঁকে ফাঁকে লাগানো থাকে। ক্লিয়ার? বুঝছো কোথায় থাকতেছে? এই যে এই জায়গাগুলোতে, দুইটা পরশুকার মাঝখানে এই পেশিগুলো থাকতেছে। ডান? এটা আবার দুই রকমের আছে, একটা ইন্টারকোস্টাল পেশি একটু বাইরের দিকে থাকে, ওইটাকে বলে বহিস্থ, একটা ভেতরের দিকে অন্তস্থ। আচ্ছা, এটা থাকুক। আমরা দুইটা পেশির নাম শিখছি, একটা কি বলো? ডায়াফ্রাম, একটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। মাথায় রাখো। এবার নেক্সট, এবার কি শিখবো? এইবার আমাকে বলো কোনটায় বেশি সময় লাগে, প্রশ্বাস না নিঃশ্বাসে? উত্তর হচ্ছে প্রশ্বাসে লাগে 2 সেকেন্ড, নিঃশ্বাসে লাগে 3 সেকেন্ড। নিঃশ্বাস একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া, যখন প্রশ্বাসটা বন্ধ থাকে তখন আপনা আপনি এমনিতেই নিঃশ্বাস হয়, ঠিক আছে? তাহলে বলো, একটা প্রশ্বাস যোগ একটা নিঃশ্বাস মিলে তোমার কি মানে কি বলে এটাকে, শ্বাস প্রশ্বাস, তাই তো? তাহলে যদি 5 সেকেন্ড লাগে একটা শ্বাস প্রশ্বাস হতে, তাহলে 1 মিনিটে তুমি কয়টা নাও? 12টা। 12টা না বলে আর একটু বেশিও নিতে পারো, 14 থেকে 18টা। কেমন? তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষের মিনিটে কয়বার শ্বাস প্রশ্বাস নিতে হয়? 14 থেকে 18 বার। আর ছোট বাচ্চারা দেখবা, ছোট বাচ্চারা যখন ঘুমায় ওদের পেটের দিকে তাকাবা, দেখবো ওদের পেটটা খুব দ্রুত ওঠানামা করতেছে, বুঝছো? এই সবাই চলে আসছে মোটামুটি। ওকে, না লেট হয় নাই, কারো লেট হয়নি। আচ্ছা, শোনো, আজকে আমরা 9টা পর্যন্ত ক্লাস করব, ঠিক আছে? এরপর ছুটি, এরপর আবার কালকে ক্লাস করবো। অল্প অল্প করে পড়বো, মাথায় তাহলে ব্যথা হবে না। হ্যাঁ, আমি যখন অনেকক্ষণ মোবাইলের দিকে তাকাই থাকি আমার অনেক মাথা ব্যথা করে। এখানে অনেক লাইট, এখানে তাকাই থাকতেও আমার সমস্যা লাগে। দ্বিতীয়ত হচ্ছে, আমি যখন অনলাইনে ক্লাস করতাম, আমি জানি না তোমরা এত ভালো কেমন করে, হয়তো বা তোমরা টেক্সট করো এই জন্য তোমরা অনেক অ্যাক্টিভ থাকো, তোমাদের ঘুম পায় না। আমি যখন জুমে ক্লাস করতাম, আমার কলেজের প্রফেসররা যখন পড়াতেন, তখন ওই যে করোনা লকডাউনের মধ্যে, তখন কিন্তু আমি মোবাইলটা রেখে সুন্দর করে ঘুমাই পড়তাম, বুঝছো? এই জন্যে অনলাইন ক্লাস করার একটা নিয়ম হচ্ছে, কখনোই শুয়ে ক্লাস করা যাবে না, তাহলে তোমার ঘুম আসতে বাধ্য, তাই না? কারণ আমাদের কথার মধ্যে একটা দোতনা আছে যেটা মানে তোমাকে তোমার সুন্দর করে ঘুম ধরাই দেয়। আচ্ছা, তো এই জন্য টেবিল চেয়ারে বসে ক্লাস করবা, ক্লাসকে ক্লাসের মতো করবা। হ্যাঁ, আর আজকে তাহলে আমাদের পড়া পুরোটা শেষ হবে না, আমরা বাট যতক্ষণ চলতে থাকে আমরা একটু সাথে থাকি। ভাইয়ার ছোট বাচ্চাদের পেট অনেক বেশি নড়ে, ভাইয়া বলতেছিল, তাহলে ওদের মিনিটে কয়টা ব্রিদিং হয়? 40 বার, বুঝছো? এই দুটো সংখ্যা ইম্পর্টেন্ট, এগুলো মেডিকেলে আসছে। পূর্ণবয়স্ক মানুষের শ্বাস প্রশ্বাস মিনিটে কয়বার? 14 থেকে 18। ছোট বাচ্চার বা নবজাতকের 40 বার। ডান, শেষ। এখন দেখো, ফ্লোচার্ট দিয়ে আমরা এটা পড়ব। প্রশ্বাসে কি ঘটনা ঘটে দেখো। প্রশ্বাস, 2 ধরনের পেশি ভাইয়া বলছে, 2টা পেশি সংকুচিত হবে, 2টা পেশি সংকুচিত হবে প্রশ্বাসে। কি কি পেশি? ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রাম। আমি একদম সহজ করে লিখে দিচ্ছি, পেঁচানোর কোনো অবকাশ নাই। আচ্ছা, 2টা পেশি যদি সংকুচিত হয়, খেয়াল করো, ইন্টারকোস্টাল পেশিগুলা ধরো এইখানে হচ্ছে সে, আমি আঁকি, এইটা একটা রিপস মনে করো, আর অন্য একটা রং নেই, এইটা হচ্ছে আমাদের আরেকটা রিপস। এই দুইটার মাঝখানে এইগুলো হচ্ছে আমার ইন্টারকোস্টাল পেশি। ওকে, আমাকে বলতে হবে এটা যদি সংকুচিত হয়, দেখো কি রে ভাই, তাহলে কি পেশিটা উপর দিকে উঠবে না, এটা ছোট হয়ে নিচেরটাকে টান দিবে না? বলো, তুমি তোমার একটা রিপসের উপর হাত রাখো, এবার প্রশ্বাস করো, বলো রিপসটা কি উপর দিকে উঠলো নাকি নিচের দিকে গেল? উপর দিকে উঠলো। আচ্ছা, তাহলে আমরা দেখলাম ইন্টারকোস্টাল পেশি যখন সংকুচিত হয় তখন রিপস
স্টারনাম সহ উপর দিকে উঠে। তুমি তোমার স্টারনামের উপর ধরছো, এবার প্রশ্বাস নাও। স্টারনাম কি উপর দিকে উঠলো না? তাহলে ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়ে আমাদের স্টারনামকে, আমাদের রিবসগুলোকে উপর দিকে তুলে দেয়। এতে করে কি হয়, সামনে পেছনে যদি একটা ব্যাস তুমি পরিমাপ করো, তোমার বক্ষ গহ্বরের ব্যাস, তুমি নিজেই বলো এখন আমার চেস্টের যেই মানে ব্যাস, সামনে পেছনে ব্যাস সেইটা, আর আমি প্রশ্বাস নিলাম, আমার বুকটা অনেক ফুলে উঠলো না গর্বে তোমাদের জন্যে? তাহলে আমার অগ্রপশ্চাতের ব্যাসটা অনেক বেড়ে গেল না? দেখছো? তাহলে প্রশ্বাসের সময় অগ্রপশ্চাৎ ব্যাস বাড়তেছে, ফাইন। আবার ডায়াফ্রাম সংকুচিত হচ্ছে, ভাইয়া বলছে। আচ্ছা, দুইটা ছবির দিকে তাকাও। এইখানে ডায়াফ্রামের সাইজ হচ্ছে এইটা, এইখানে ডায়াফ্রামের সাইজ হচ্ছে এইটা। ডায়াফ্রামটা কিন্তু একটু ছবি না দেখলে এটা কখনোই ক্লিয়ার হবে না। দেখো, এই ডায়াফ্রামটার দৈর্ঘ্য বড় নাকি এই ডায়াফ্রামটার দৈর্ঘ্য বড়? বলো। এইটার দৈর্ঘ্য বড়, তাহলে একটা পেশির দৈর্ঘ্য বড় হয়ে আছে, তাহলে কি সংকুচিত হয়ে আছে? না, যে বড় হয়ে আছে সে তো প্রসারিত। তাহলে এইখানে ডায়াফ্রামটা কি আছে? প্রসারিত হয়ে আছে। আর এইখানে ডায়াফ্রামটা কি আছে? সংকুচিত হয়ে আছে। তাই তো সে ছোট হয়ে আছে, তাই না? আচ্ছা, তাহলে ভাইয়া যে বলছিল দুইটা পেশি সংকুচিত, এটা তাহলে সত্য। প্রশ্বাসের সময় ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়ে বক্ষ গহ্বরকে কি করে? অগ্রপশ্চাৎ ব্যাস বাড়িয়ে দেয়। আচ্ছা, এবার ডায়াফ্রামটা যে সংকুচিত হলো, এই দুইটা ছবির মধ্যে কম্পেয়ার করো। এই দুইটা ছবির মধ্যে যদি আমি উপর থেকে নিচে, এইখান থেকে এই পর্যন্ত যদি ব্যাস পরিমাপ করি, খেয়াল করে দেখো, আমাকে বলবা কোনটা বড়? এই ব্যাসটা বড় হবে নাকি এইটা বড় হবে? ডেফিনেটলি এইটা বড় হবে, কারণ দেখো ডায়াফ্রামটা নিচের দিকে যাওয়াতে উপর দিকে এখানে একটু জায়গা বাড়ছে না? এখানে একটু জায়গা বেশি পাইছো, কিন্তু নিঃশ্বাসে দেখো ডায়াফ্রামটা উপর দিকে উঠে আসে, ফলে এখানে জায়গা নেই, ফলে এই ব্যাসটা কি হয়েছে? ছোট হয়ে গেছে। দেখছো? সুতরাং আমরা দেখলাম প্রশ্বাসের সময় আমাদের দুইটা পেশি সংকুচিত হয় এবং সকল ব্যাস বৃদ্ধি পায়। সেটা হতে পারে অগ্রপশ্চাৎ ব্যাস, হতে পারে উপর থেকে নিচে ব্যাস, সকল দিকের ব্যাস বৃদ্ধি পায়। এইটাই হচ্ছে মেইন কথা আমাদের। তো এটা মনে রাখলেই আর কোনো প্যারা নাই। প্রশ্বাসে দুইটা পেশি সংকুচিত হলে সব দিকের ব্যাস বাড়বে, বক্ষ গহ্বরের ব্যাস সব দিকে বাড়বে, সামনে পেছনে সাইড টু সাইড সব দিকে। আচ্ছা, ফলে কি আয়তন বাড়লো না কমলো? বলো। আয়তন বৃদ্ধি পেয়ে গেল। এইবার আমাকে বলতে হবে আয়তনের সাথে প্রেসারের সম্পর্ক কি? বয়লের সূত্র, P সমানুপাতিক 1/v, তাই না? তাহলে ভলিউম যদি কমে, ভলিউম তোমাদের বাড়ছে, ভলিউম যদি বাড়ে তাহলে প্রেসার কেমন হবে রে? কমে যাবে। তারপরে আমরা বুঝতে পারলাম প্রশ্বাসে প্রেসারটা কমে যাচ্ছে। কোত্থেকে? বাইরের বায়ুমণ্ডল থেকে ফুসফুসের ভেতরে প্রেসার কমে যাচ্ছে। তাহলে এইখানে প্রেসার কম, এইখানে প্রেসার যদি বেশি হয়ে থাকে, আমাকে বলতে হবে বাতাসটা কোন দিক থেকে কোন দিকে যাবে। শোনো, মনে রাখবা সবসময়। ধরো আমি তোমাকে দুইটা অপশন দিলাম, একটা হচ্ছে তুমি তোমার বাসায় থাকবা, পড়াশোনা করবা। লাইফ কি চলতেছে আমাদের ঠিকঠাক? কি ব্যাপার, খুঁজে পাই না কেন? হ্যাঁ চলতেছে, বাট আমার ফোনে কেন আসতেছে না? ও, আসতেছে তো। আচ্ছা, অনেক মানুষ আছো, থাকো সবাই। যেটা বলতেছিলাম, তাহলে এখানকার ভলিউম কমে যাবে না, প্রেশার কমে যাবে। আচ্ছা দেখো, তোমাকে আমি দুটো অপশন দিলাম। একটা হচ্ছে তোমার ঘরে থাকতে হবে, কালকে তোমার পরীক্ষা, তোমাকে পড়াশোনা করতে হবে। আমি তোমাকে অনেক প্রেশার দিলাম, তোমার পড়ার অনেক চাপ। তুমি কি এইখানে থাকতে ভালোবাসবা, নাকি ধরো তোমার কক্সবাজার ছুটে যাওয়ার অপশন আছে, তোমার একটা প্লেনে টিকিট করা আছে কক্সবাজার, তুমি পুরা প্যারালেস, চাপলেস, কোনো চাপ নাই। তুমি বলবা না ভাই আমি যেদিকে চাপ নাই সেদিকে যেতে চাই, যেদিকে কম চাপ আমি ওইদিকে যেতে চাই, আমি বেশি চাপে ভাই পড়াশোনার মধ্যে থাকতে চাই না। তোমার মতো বাতাসেরও একই অবস্থা, ও সবসময় বেশি চাপ থেকে কম চাপ যেদিকে আছে ওদিকে চলে যেতে চায়। তাহলে বলো, বায়ুমণ্ডলে বাতাসের চাপ যেখানে বেশি, ফুসফুসের ভেতরে আয়তন বেড়ে যাবে, বাতাসের চাপ যেহেতু কম, তাহলে বাতাস কি হবে বলো? ফুসফুসে ঢুকে যাবে না? এইভাবেই প্রশ্বাসটা ঘুরতেছে। নিঃশ্বাসের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টা। আসো, নিঃশ্বাসের ক্ষেত্রে দুইটা পেশি কি হবে বলো? দুইটা পেশি প্রসারিত। এই যে নিঃশ্বাসে ডায়াফ্রাম প্রসারিত হয়েছে, ফলে উপর নিচে ব্যাস কমে গেছে। ইন্টারকোস্টাল পেশিগুলা প্রসারিত হয়েছে, ইন্টারকোস্টাল পেশিগুলা নিচের দিকে নেমে আসছে, দেখো প্রসারিত হয়ে নিচের দিকে নেমে আসছে, ফলে রিবসগুলোও নিচের দিকে পড়ে গেছে। এতে করে অগ্রপশ্চাতের ব্যাস কমে গেছে। তারপরে নিঃশ্বাসে দুইটা পেশি প্রসারিত, দুই দিকের ব্যাসই কমে যাবে, আর বাকিটা এটা ঠিক উল্টা হবে। ঠিক আছে, পরীক্ষাতে আসলে এরকম সুন্দর পয়েন্ট ধরে ধরে লিখে দিবা। খুব জটিল কিছু না, কঠিন কিছু না, পড়ে নিলেই হয়, একদম সোজা। ঠিক আছে, এইটুকুই আমাদের এইটার মেকানিজম। শেষ। নেক্সট পড়ায় যাব, নেক্সট টপিক।
খালি এখানে ইন্টারকোস্টাল পেশি আর ডায়াফ্রামের ব্যাপারটা বুঝলেই হলো। প্রশ্বাসের সময় ডায়াফ্রামটা নিচের দিকে আসে সংকুচিত হয়ে, আর নিঃশ্বাসের সময় প্রসারিত হয়ে ডায়াফ্রামটা উপর দিকে যায়। এই ব্যাপারটা বুঝলে আর কারো উল্টাপাল্টা হবে না, আমি জানি। আচ্ছা, মুছে দিচ্ছি এইটা। নেক্সট পড়া কি রে আমাদের? নেক্সটটা একটু কঠিন পড়া, বাট আমরা সহজ করে পড়াবো তোমাকে। এইটা কি? ব্রেইন। ভাইয়া ব্রেইন কেন নিয়ে আসলেন? আজকে পড়া তো হচ্ছে শ্বসন। আচ্ছা, ব্রেইন নিয়ে আসলাম কারণ ব্রেইন থেকে শ্বসনের নিয়ন্ত্রণ হয়। তাহলে আমরা এখন যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে শ্বসনের নিয়ন্ত্রণ। শ্বসনে কি কি নিয়ন্ত্রণ আছে? একটা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ, স্নায়বিক। আরেকটা হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ। ঠিক আছে, রাসায়নিক। ওকে, রাসায়নিকটা সোজা তোমরা এমনিই পারবা, আমি শিখাই দিব, সমস্যা নেই। স্নায়বিকের মধ্যে আবার তুমি দেখবা যে 3টা অপশন আছে তোমার বইতে। এই অংশটা আমি জানি সবার খুব কঠিন লাগে, তাই না? একটা হচ্ছে যে শ্বাসকেন্দ্র, একটা হচ্ছে যে রিফ্লেক্স বা প্রতিবর্ত ক্রিয়া, আরেকটা হচ্ছে অন্যান্য। ওকে, তোমার বইতে দেখবে এই পয়েন্টগুলোতে এভাবে ভাগ করা আছে। তাহলে এইটা আমি সামারাইজ করে দিচ্ছি তোমাদের জন্য। যারা বুঝো না প্লিজ মনোযোগ দাও, 2বার বলার সুযোগ নেই আমাদের, তাই একবারে। হ্যাঁ, সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, সমস্ত কিছুকে মাথা থেকে সরাই দাও, এখন খালি মনোযোগ দিয়ে শুনবা। দেখো, এইটা একটা মস্তিষ্ক। এই পার্টটাকে আমরা বলি কি? সেরেব্রাম। মস্তিষ্কের সব থেকে বড় পার্ট, তাই না? সেরেব্রাম। আচ্ছা, আর এটার নাম সেরেবেলাম, এটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ। ডিটেলসে যাবো না আমরা। সেরেবেলামের সামনে দেখো এই যে নীল রং করা, এটার নাম কি? পন্স। ঠিক আছে, সবুজ রং করে যে হালকা সবুজ, এটার নাম কি? মেডুলা। 2টা জায়গা চিনলে আমাকে বলো, আমরা পরের ছবিতে যাব। পন্স আর মেডুলা। পন্স আর মেডুলা এই 2টা হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের খুব গুরুত্বপূর্ণ 2টা অংশ। ঠিক আছে, এই পন্স এবং এই মেডুলাতেই আমাদের শ্বাস কেন্দ্র অবস্থান করে বা শ্বসনের কেন্দ্র অবস্থান করে। সেইটাকে দেখানোর জন্যই আমি তোমাদের পুরো ব্রেনের ছবিটা নিয়ে আসছি। ঠিক আছে, এইখানেই আমাদের শ্বসনের কেন্দ্র আছে। এই মজার ব্যাপার, পিটুইটারি গ্রন্থি দেখছো? এই দেখো, এই ছবিতে পিটুইটারি গ্রন্থি দেখা যাচ্ছে, দেখছো? মটর দানার মতো না? মটর দানার মতো একটা পিটুইটারি গ্রন্থি, দেখছো? এটার দেখো, ছোট মরিচের ঝাল বেশি না? পিটুইটারি সাইজে ছোট হলে কি হবে? ও কিন্তু ওকে বলা হয় কি বলে? প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বা প্রিন্সিপাল গ্ল্যান্ড, কারণ ও হচ্ছে সবাইকে কন্ট্রোল করে। ছোট হলে কি হবে? যাক, এটা নিয়ে অন্যদিন গল্প হবে। পিটুইটারি নিয়ে অনেক গল্প জমে আছে, কবে যে বলবো তোমাদের সব। আচ্ছা, আমরা শ্বাসকেন্দ্র নিয়ে পড়বো। আমরা এখন এই ছবিতে চলে যাব। ওকে, এই ছবিটার দিকে তাকাও, চিনতে পারতেছো? এই অংশটার নাম কি রে? পন্স। একটু আগে যে ভাই দেখাইলো, এটাকে বড় করে আঁকছে ভাইয়া এখন। আচ্ছা, নিচের এই অংশটার নাম কি? মেডুলা, বা অনেকে মেডুলা অবলাঙ্গাটা বলে। এখন এখানকার এই ছবিটা বইয়ে নাই তোমাদের, তো দেখে নাও শ্বাসকেন্দ্রগুলো কোথায় কিভাবে থাকে। দেখো, পন্সে এখানে একটা গোল্লাদি অঞ্চল দেখাইছে। এইখানে এমন কিছু নিউরন আছে, এমন কিছু স্নায়ুকোষ আছে যারা শ্বসনের কেন্দ্র হিসাবে কাজ করে। ওদের নাম আমরা দিলাম নিউমোটেক্সিক সেন্টার। ঠিক আছে, নিউমো মানে হচ্ছে বাতাস, আর টেক্সিক মানে হচ্ছে দিক। মানে যাক, বাতাসের সাথে রিলেটেড, বাতাস কোন দিকে যাবে আসবে সেটার সাথে রিলেটেড, তাই এই সেন্টারটার নাম দিলাম আমরা নিউমোটেক্সিক সেন্টার। আরেকটা সেন্টার আছে এখানে, এটার নাম দিলাম আমরা এনিউস্টিক সেন্টার। এনিউস্টিক সেন্টার। এই 2টা সেন্টার কোথায় অবস্থান করতেছে তোমরা ছবি দেখে বলো। এরা কি পন্সে অবস্থান করতেছে নাকি মেডুলাতে? বলো। কোথায় অবস্থান করতেছে? কোথায় তোমাদের লাইফ কেন কেটে গেল? দাঁড়াও। ওকে, তাহলে এই 2টা পন্সে অবস্থান করতেছে, তাই না? তাহলে পন্সের মধ্যে 2টা শ্বাসকেন্দ্র থাকতেছে, আরো 2টা শ্বাসকেন্দ্র আছে যেই 2টা মেডুলাতে অবস্থান করতেছে। এই 2টা কই ভাই? দেখেন হলুদ রঙে, এই যে দেখো, দেখতেছো? এই যে একটা, এই যে একটা। ওকে, এই 2টার নাম কি? একটার নাম হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, ইংরেজিতে বললে প্রশ্বাস কেন্দ্র। এই দিকেরটা, এই যে এই পাশেরটা, এই যে হলুদ রং করতেছে, এটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র। ঠিক আছে, ইংরেজি এত পড়ার দরকার নেই এটার জন্য, বা ইন্সপিরেশন সেন্টার আর কি, প্রশ্বাস কেন্দ্র। আচ্ছা, আরেকটা হচ্ছে, এটার নাম কি? এটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। ডান। নিজের চোখে দেখতে পারছো 4টা কেন্দ্র। তাহলে শ্বাস প্রশ্বাসের কেন্দ্র, শ্বসন কেন্দ্র কয়টা? 4টা। কোথায় অবস্থান করে? মেডুলাতে 2টা, পন্সে 2টা, উল্টাপাল্টা যেন না হয়। আচ্ছা,
কিভাবে কাজ করে বইয়ে একটা প্যারা লেখা আছে, জানি এটা পড়ে সবার মাথায় একদম কি বলা যায় কাঁপুনি ধরে যেতে পারে, কিন্তু সবটুকু পড়ার দরকার নাই, পরীক্ষাতে কোনো দিন আসবে না শ্বসন কেন্দ্র কিভাবে কাজ করে লিখো লিখো। কারণ এইটা মানে তোমাদের লেভেলে আসলে কিছু না দেখে এটা বুঝানো অল্প কথায় সব লিখে দিচ্ছে, এটা খুব কষ্ট। যদি আসে তাহলে কেমন করে লিখবা বলতেছি, দেখো কি করে ওরা। এই দেখো অ্যানিউস্টিক সেন্টারটা কার কাছাকাছি আছে? প্রশ্বাস কেন্দ্রের কাছাকাছি আছে। আমি কিন্তু ওই পুরো প্যারাটাকে শর্টকাট করে বলতেছি, তুমি মনে রাখো এইভাবেই লিখবা। কার্বন ডাইঅক্সাইড যখন বেড়ে যায় তখন এটা বুঝতে পারে অ্যানিউস্টিক সেন্টার। কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে কি করতে হবে? প্রশ্বাস করতে হয়। সেটা জানান দেয় সে প্রশ্বাস কেন্দ্রকে, যে প্রশ্বাস কেন্দ্র তুমি এবার প্রশ্বাস করো। প্রশ্বাস কেন্দ্র তার কন্ট্রোল আছে কোথায় জানো? তার কন্ট্রোল আছে হচ্ছে ফুসফুসের ইন্টারকোস্টাল পেশি, মানে বক্ষগহ্বরের ইন্টারকোস্টাল পেশি, ডায়াফ্রাম, এগুলোর সাথে তার যোগাযোগ আছে। তাই প্রশ্বাস কেন্দ্র যখন অর্ডার দেয় তখন কি হবে? ডায়াফ্রাম সংকুচিত হবে, ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হবে, আলটিমেটলি প্রশ্বাস সংঘটিত হবে। বুঝছো? আচ্ছা, প্রশ্বাস হয়ে গেল। প্রশ্বাস যখন নিজে প্রশ্বাস করতেছে, প্রশ্বাস কেন্দ্র যখন করতেছে, তখন আরেকটা তথ্য সে নিউমোটেক্সিক সেন্টারকেও জানাই দেয় যে বস, আমাকে অ্যানিউস্টিক সেন্টার বলছে প্রশ্বাস করতে, আমি কিন্তু করতেছি, আপনাকে জানাই রাখলাম। অ্যানিউস্টিক সেন্টার বলে ওকে তুমি শেষ করো, আমি নিঃশ্বাস কেন্দ্রকে জানাই দিচ্ছি যে তুমি শেষ হইলে নিঃশ্বাস করতে হবে। এরপরে অ্যানিউস্টিক সেন্টার নিঃশ্বাস কেন্দ্রের কাছে অর্ডার পাঠায় যে প্রশ্বাস শুরু করছে, একটু পরেও শেষ হয়ে যাবে, তুমি তারপর নিঃশ্বাস শুরু করে দিবা। বুঝছো? মানে উপরের দুইটা সেন্টার অ্যানিউস্টিক আর নিউমোটেক্সিক, এরা নিচের দুইটাকে কন্ট্রোল করতেছে। কে কোনটাকে কন্ট্রোল করতেছে এইটা খালি মাথায় রাখো। অ্যানিউস্টিক কন্ট্রোল করতেছে হচ্ছে প্রশ্বাস কেন্দ্রকে, ঠিক আছে, আর নিউমোটেক্সিকটা কন্ট্রোল করতেছে নিঃশ্বাস কেন্দ্রকে। ব্যাস, এবার এইটুকু মাথায় রেখে তোমার পরীক্ষাতে যদি আসে, আসার সম্ভাবনা একদম খুবই কম, যদি আসে তাহলে এই দুইটা মাথায় রেখে এবার তুমি লিখবা যে অ্যানিউস্টিক সেন্টারের অর্ডারে প্রশ্বাস হয়, নিউমোটেক্সিকের অর্ডারে নিঃশ্বাস হয়। শেষ। শ্বাসকেন্দ্র আমরা পড়ে ফেলছি। বুঝছো? ওকে, এবার আসো রিফ্লেক্স। রিফ্লেক্সে অনেক কথা লেখা আছে। রিফ্লেক্স মানে তুমি বুঝো কিনা? এই যে আমার হাতে একটা মশা বসলো, আমি দেখলাম বা আমি ব্যথা পাইলাম, আমাকে কামড় দিল, এই উদ্দীপনাটা আমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলতে আমরা কি বুঝি? সুষুম্না কাণ্ড আর মস্তিষ্ক, এখানে যে পৌঁছাইলো, সুষুম্না কাণ্ডে যে পৌঁছাইলো যে হ্যাঁ আমাকে মশা কামড় দিয়েছে, আমি ব্যথা পাইছি। এরপর সেইখান থেকে একটা অর্ডার আমার ডান হাতে আসলো যে তুমি এই মশাটার উপর একটা থাপ্পড় মারো, থাপ্পড় দিলাম। এই পুরো ঘটনাটাকে আমরা বলি রিফ্লেক্স। বুঝছো? একটা উদ্দীপনা যাবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, তারপর সেটার জন্য একটা অর্ডার আসবে এবং ওইটার জন্য তুমি কাজ করবা। যেমন ধরো ক্রিকেট খেলায় বোলাররা বল করলো, এবার ব্যাটসম্যান ধরো সজোরে একটা বাড়ি দিল, বল করতে না করতেই বল চলে আসলো। যাদের রিফ্লেক্স ভালো, যেমন সাকিব আল হাসান, দেখবা বল করার পর বল চলে আসছে, ধুম করে ধরে ফেলছে। বাট আমি যদি হইতাম, যদিও মানে আচ্ছা নিজেকেই পচাই, আমি যদি হইতাম তাহলে কি হইতো? এই যে এইখানে কপালে লেগে যেতে পারতো। কারণ কি? বল আসতেছে দেখতে দেখতে আমি হাত নিতে পারতাম না, আমার রিফ্লেক্স অত ফাস্ট না। মানে রিফ্লেক্স মানে হচ্ছে একটা কাজের প্রতি তুমি কত দ্রুত রেসপন্স করতে পারতেছো। বুঝছো? আচ্ছা, এটা যদি সহজ বাংলায় বলি। এখন আমরা আজকে কোন রিফ্লেক্স পড়বো? শ্বসনতন্ত্রের সাথে জড়িত রিফ্লেক্স। কি কি আছে শ্বসনতন্ত্রের সাথে জড়িত রিফ্লেক্স? হাঁচি আছে, হাঁচি। হাঁচি দাও না? আমার জানতে হবে কি হাঁচির সাথে জড়িত আছে কোন স্নায়ু? উত্তর হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু। দেখি কমেন্ট করো, অলফ্যাক্টরি কয় নাম্বার করোটিক স্নায়ু? দেখি কে কে পারে। অলফ্যাক্টরি কয় নাম্বার করোটিক স্নায়ু? পারবে? আচ্ছা, করতে থাকো, আমি বলে দেই। যারা লিখছো তো লিখছোই। অলফ্যাক্টরি হচ্ছে 1 নাম্বার করোটিক স্নায়ু। বুঝছো? এবং সব থেকে ছোট্ট করোটিক স্নায়ু কেন বলি? কারণ এরা করোটি থেকে আসছে, ব্রেইন থেকে তৈরি হয়েছে এরা, তাই এদেরকে করোটিক স্নায়ু বলি। ইংরেজিতে বলি ক্রেনিয়াল নার্ভ। এই অলফ্যাক্টরি স্নায়ুর জন্যই হাঁচি আসে তোমার, অলফ্যাক্টরি স্নায়ু। আচ্ছা, বা 1 নাম্বার করোটিক স্নায়ু। এখন কথা হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ুটা কোথায় থাকে? এটা তো তোমার ব্রেইনে তৈরি হয়। তৈরি হয়ে এর নিউরনের একটা প্রান্ত, নিউরন তো তোমরা চেনো, স্নায়ুকোষ, এই যে হ্যাঁ, এই নিউরনের সেন্টারটা কিন্তু আছে ব্রেইনে, কিন্তু এর এক্সনটা কোথায় এসে ওপেন হয় জানো? তোমার নাসা গহ্বরে ওপেন হয়। নাসা গহ্বর, নাসা গহ্বর পড়ে আসলাম যে, সেইখানে কিন্তু এই অলফ্যাক্টরি কোষ থাকে। এবং এই অলফ্যাক্টরি কোষের কাজ কি? ঘ্রাণ নেওয়া, তাই না? ঘ্রাণ নিতে কিন্তু হেল্প করে তোমাকে। আচ্ছা, তুমি যদি এবার এই নাসা গহ্বরের মধ্যে একটা কিছু দিয়ে, মনে করো একটা ঘাস দিয়ে বা কিছু দিয়ে তুমি যদি সুড়সুড়ি দাও এই অলফ্যাক্টরি স্নায়ুর এই প্রান্তে, তাহলে সুড়সুড়িটা লাগবে। এবং এই অলফ্যাক্টরি স্নায়ু ক্রিয়াতেই তখন তোমার কি চলে আসবে? হাঁচি চলে আসবে।
বুঝছো? তার মানে নাসাগহ্বরে অবাঞ্ছিত কোনো বস্তুর উপস্থিতি সে যদি দেখতে পায়, তখন সেটাকে বের করে দেওয়ার জন্যে তোমার বডি কি করে? হাঁচির উদ্রেক করে। বুঝছো? তাহলে এটা শিখলাম। দ্বিতীয়ত আসো, আর কি রিফ্লেক্স আছে? কাশি। কাশি দেই আমরা, কেন দেই? বাজে কোনো জিনিস যদি আমাদের ষড়যন্ত্র দিয়ে ট্রাকিয়া দিয়ে চলে যেতে চায়, তখন আমরা কাশি দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করি, তাই না? ওই যে যেমন খাবার খেতে যে কথা বলতেছিলাম, ষড়যন্ত্র দিয়ে খাবার কিছু চলে গেছিল, তো কাশিটা কোন স্নায়ুর দিয়ে হয়? এটা নাম হচ্ছে ভেগাস। ভেগাসটা কয় নাম্বার স্নায়ু জানো? 10 নাম্বার কর্টিক স্নায়ু। এটা শিখতেই হবে, হ্যাঁ, পরীক্ষাতে আসবে কিন্তু, যে 10 নাম্বার কর্টিক স্নায়ু কোনটি, তখন তোমাকে দেখাতে হবে ভেগাস। আচ্ছা, তাহলে কাশি গেল এক ধরনের রিফ্লেক্স। আরেকটা আছে, সেটাকে বলে গ্যাগ রিফ্লেক্স। এইটা আবার কি? গ্যাগ রিফ্লেক্স। দেখো, তুমি কি কাউকে মুখে আঙুল ঢুকিয়ে বমি করতে দেখছো? আচ্ছা, না দেখলে ভালো, দেখলেও ভালো, সমস্যা নাই। দেখো, ডোন্ট ট্রাই দিস, হ্যাঁ, এখন এটা ট্রাই করো না, কারণ তোমার হাতের আঙুল নোংরা, এখন হাত ধোয়া নাও থাকতে পারে, ট্রাই করো না। আচ্ছা, তুমি যদি আঙুলটা মুখের ভেতরে ঢোকাও, একদম ধরো গলবিল পর্যন্ত প্রায় চলে গেছো, তাহলে দেখবা যে মানে বমি হওয়ার আগে একটা এরকম হয় না, পুরোপুরি বমি হয় না, বাট এরকম যে বমি আসার মতো একটা ব্যাপার, তখন কি হয় অ্যাকচুয়ালি, তোমার যে মুখ গলবিলটা আছে এটা একদম এরকম করে সংকুচিত হয়ে যায়, তাই তোমার এরকম একটা ব্যাপার হয় আঙুল ঢুকানোর পরে। এইটাকে আমরা বলি গ্যাগ রিফ্লেক্স। বুঝছো? এখন এটা কি লাগবে? লাগবে না। কি লাগবে এখান থেকে? গ্যাগ রিফ্লেক্সটা কোন স্নায়ুর জন্য হয়? 9 নাম্বার স্নায়ু। নাম জানো 9 নাম্বারের? 9 নাম্বার স্নায়ুর নাম হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল। গ্লসোফ্যারিঞ্জিয়াল নামটা অনেক কঠিন লাগলো, তাই না? গ্লসোফ্যারিঞ্জিয়াল। আচ্ছা, বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে, তারা একটু মুছে নিই। গ্লসোফ্যারিঞ্জিয়াল। কেন এর নামটা এমন হলো? বায়োলজির যদি আমরা শব্দগুলো বুঝে পড়ি, তাহলে আমাদের কিন্তু কঠিন লাগবে না। গ্লসো শব্দের অর্থ কে বলবে? গ্লসো মানে হচ্ছে জিহ্বা, আর ফ্যারিংস মানে তোমরা জানো, ফ্যারিংস মানে হচ্ছে গলবিল। তাহলে এটা এমন একটা স্নায়ু যার বিস্তৃতি কোথায় কোথায় আছে বলো? জিহ্বা এবং গলবিলে আছে, এবং এর কাজ হচ্ছে গ্যাগ রিফ্লেক্স করা। হাঁচি, কাশি এবং গ্যাগ রিফ্লেক্স শিখে ফেললাম। আরেকটা রিফ্লেক্স আছে আপনার বইতে লেখা, এই পার্টটা কঠিন, এবং তুমি দেখবা যে ম্যাক্সিমাম জায়গাতেই আমাদেরকে এটা এড়িয়ে যাওয়া হয় বা পড়ায় দেওয়া হয় না, এজন্য আমরা একটু বিপত্তিতে ভুগি। কিন্তু অ্যাডমিশনের জন্য আসলে অত বেশি দরকার নাই, যতটুকু বলতেছি এটা কিন্তু মোর দেন এনাফ। হ্যাঁ, এইটুকু মাথায় রাখো, বইটা খালি দেখে এই জিনিসগুলো একটু দাগায় নিবা, হয়ে যাবে। কেমন? ওয়ান্স ফর দ্য লাইফ টাইম। আচ্ছা, আরেকটা রিফ্লেক্স আছে, সেটা হচ্ছে হ্যারিং ব্রোয়ার রিফ্লেক্স। ওইটা এখন আমি তোমার পড়াবো না, কারণ এটা আসলে পড়ানোর কিছু নয়, বইয়ে একটা মাত্র লাইন আছে। হ্যারিং ব্রোয়ার রিফ্লেক্সটা কি? ফুসফুসের সংকোচন প্রসারণের জন্য একটা রিফ্লেক্স আছে, এইটার নামই হ্যারিং ব্রোয়ার রিফ্লেক্স। 4টা রিফ্লেক্স থেকে 4টা লাইন। কাশি কার জন্য হয়? ভেগাস। হাঁচি কার জন্য হয়? অলফেক্টরি। গ্যাগ রিফ্লেক্স কার জন্য হয়? গ্লসোফ্যারিঞ্জিয়াল। কি হয় এখানে? গলবিলটা সংকুচিত হয়ে যায়। হ্যারিং ব্রোয়ার রিফ্লেক্স, হ্যারিং ব্রয়ার, বইয়ের নামটা আছে দেখবা। এটা কার জন্য হয়? এটা ভেগাসের জন্য হয়, বাট এটা আসলে কি? ফুসফুসের সংকোচন প্রসারণের জন্য। শেষ, কঠিন পড়া শেষ। এই ট্রাই করতেছে অনেকে, আমি বললাম ট্রাই করবা না এগুলো, হ্যাঁ, পরে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বমি করে দিবা, বলো ক্লাস করতে করতে বমি করে দিচ্ছে, কি অদ্ভুত, কি বাজে ক্লাস, হ্যাঁ, ক্লাস করতে করতে বমি করে দিচ্ছে। আচ্ছা, যাক, আমাদের রিফ্লেক্স পড়া শেষ। এবার আসে অন্যান্য। অন্যান্য কি নিয়ন্ত্রণ আছে? অন্যান্য স্নায়ুর কি নিয়ন্ত্রণ আছে? মজার ব্যাপার। এই তোমরা ছেলেরা কাঁদো কিনা জানি না, মেয়েরা তো অনেক কাঁদো, তাই না? অল্প দুঃখে কিংবা বেশি দুঃখে তোমরা কাঁদো, এবং কাঁদার সময় কি হয়? আমি তো ভালো অভিনয় পারি না, তাই না? আচ্ছা, যদি কাঁদো তাহলে এরকম করে কাঁদো না, হ্যাঁ? তাহলে দেখো, কান্না কিন্তু তোমার শ্বাস প্রশ্বাসকে প্রভাবিত করতেছে, রাইট? কান্নার সময় তুমি বেশ কয়েকবার করে শ্বাস প্রশ্বাস নিতেছো, এইগুলো হচ্ছে অন্যান্য স্নায়বিক নিয়ন্ত্রণ। ইমোশন আমাদের শ্বাস প্রশ্বাসকে প্রভাবিত করতে পারে। আমি যে কথা বলতেছি, তুমি জানো আমি যে একটা মাইকে শব্দ শোনা যায় কিনা যায় না, আমি কিন্তু একবার অনেকখানি করে বাতাস নিয়ে নিচ্ছি, কারণ আমাকে দীর্ঘ অনেক বাক্য বলতে হয়। তাহলে বক্তৃতা দিলে, কথা বলতে গেলে আমাদের শ্বাস প্রশ্বাস প্রভাবিত হয়। এইগুলো হচ্ছে অন্যান্য স্নায়বিক নিয়ন্ত্রণ, বুঝছো? আচ্ছা ভাইয়া, নিউমোটেক্সিক, অ্যানিউস্টিক, এই দুইটারও কি বস কেউ আছে? এই দুইটাকে নিয়ন্ত্রণ করতে পারে এরকম কেউ আছে? হ্যাঁ, সেটাকে, আচ্ছা, সেটা হচ্ছে আমাদের সেরেব্রাম। সেরেব্রাম দেখছো? মস্ত বড় সেরেব্রাম, মাথার বড় অংশটা। দেখো, সেরেব্রাম দিয়ে আমরা সকল চিন্তা চেতনা করি। আমি মনে করো ভাবলাম এখন আমি নিঃশ্বাস নিব না, এই ভাবনাটা আমি কি দিয়ে ভাবছি জানো? আমার সেরেব্রাম দিয়ে ভাবছি। এবার সেরেব্রাম এই অর্ডারটা পাঠাই দিচ্ছে নিঃশ্বাস কেন্দ্রের কাছে, যে নিঃশ্বাস কেন্দ্র তুমি অ্যাক্টিভেট হবা না, তুমি নিঃশ্বাস নিবা না, নিঃশ্বাস বের করবা না। দেখো, আমি নিঃশ্বাস নিচ্ছি না। ওকে, এইভাবে কি আমি আত্মহত্যা করতে পারবো? মানে আমি নিঃশ্বাস না নিয়ে নিয়ে 10 মিনিট 20 মিনিট কাটাই দিলাম, এরপর এক সময় মরে গেলাম, হবে? হবে না।
তাহলে দেখো সেরেব্রাম কিন্তু এই নিঃশ্বাস কেন্দ্রের উপর এফেক্ট রাখতে পারে। সেরেব্রাম কিন্তু নিঃশ্বাস কেন্দ্রকে কিছুক্ষণের জন্য দমিত রাখতে পারে, যে হ্যাঁ নিঃশ্বাস নিবা না, এই যে নিঃশ্বাস আটকে রাখলাম। বাট কিছুক্ষণ পরে, 1 মিনিট পরে পানিতে ডুব দিচ্ছ, নিঃশ্বাস আটকে রাখছো, 1 মিনিট পরে কি হবে? নিঃশ্বাস তো নিতে হবেই, বাধ্য তুমি। তখন সেরেব্রাম বলুক আর যেই বলুক, নিঃশ্বাস কেন্দ্র বলবে আমি কাউকে মানি না, আমাকে লোকটাকে বাঁচাইতে হবে, আমাকে বাতাস বের করতে হবে। প্রচুর কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে লোকটার বডিতে, বের করতেই হবে। তখন সেরেব্রামও আর কন্ট্রোল করতে পারে না, বুঝছো? তাহলে অল্প সময়ের জন্য সেরেব্রাম এটাকে কন্ট্রোল করতে পারে, বাট সারা জীবনের জন্য সেরেব্রাম দিয়ে নিঃশ্বাস কেন্দ্রকে বন্দি করে রেখে আত্মহত্যা করা সম্ভব না। তোমার বইতে এই কথাগুলো ইনিয়ে বিনিয়ে লিখা, আমি তোমাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। বই পড়তে হবে, বই হচ্ছে আমাদের মা, আমি সবাইকে বলি, বুঝছো? মাইমিসিং একটা কথা আছে, তোলা দুধে পোলা বাঁচে না, বুঝছো? মানে বুঝছো তোলা দুধ মানে কি? তোলা দুধ মানে গরুর দুধ বা কোট্টার দুধ। এইটা খাওয়াইলে বাচ্চা কাচ্চা বড় হয় না, ভালো হয় না, বুদ্ধি হয় না। মায়ের দুধ লাগবে, বুঝছো? আমাদের টেক্সট বুক হচ্ছে আমাদের মা। টেক্সট বুক ছাড়া নোট পড়ে ভাইয়া আমি বড় হয়ে যাব, এটা হবে না, বুঝছো? টেক্সট বুকটা পড়তে হবে। টেক্সট বুক পড়লে তুমি যে কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে পারবা, এটা আর কেউ পারবে না। যাক, ওকে, তাহলে আমরা কি পড়ে ফেলছি বলো? স্নায়বিক নিয়ন্ত্রণ পড়ে ফেলছি। এবার আমরা পড়বো রাসায়নিক নিয়ন্ত্রণ। আমরা পড়বো না, তোমরা আমাকে বলবা, তোমরাই পারবা এটা। আচ্ছা, মুছে ফেলবো, সামারাইজ করবো। আসো, শ্বাসকেন্দ্র 4টা, 2টা পন্সে, 2টা মেডুলাতে। পন্সের 2টার নাম কি? নিউমোটেক্সিক, অ্যানিউস্টিক। কিভাবে মনে রাখবে? দেখো পন্সে পি আছে, ধুর ভাই মুছে ফেললাম কেন? আচ্ছা, পন্সে পি আছে, নিউমোটেক্সিকেও পি আছে, অ্যানিউস্টিকও দেখো পি দিয়ে শুরু, মানে এ এর পরেই পি আছে। তাহলে পন্সের 2টাতেই পি পি আছে, তাই তো? আর মেডুলাতে আছে নিঃশ্বাস কেন্দ্র, প্রশ্বাস কেন্দ্র। ডান। কি কাজ করে? অ্যানিউস্টিক সেন্টার নিঃশ্বাস কেন্দ্রকে কন্ট্রোল করে মেইনলি, আর নিউমোটেক্সিকটা কন্ট্রোল করে প্রশ্বাস কেন্দ্রকে। শেষ এইটুকু আমাদের 4টা রিফ্লেক্স বললাম। এর মধ্যে হাঁচি কোনটা দিয়ে কাশি এগুলো আর বলবো না, বলছি একবার। অন্যান্যর মধ্যে কি বললাম? আমাদের আবেগ, অনুভূতি, বক্তৃতা দেওয়া, কথা বলা, এইগুলো দিয়ে শ্বাস প্রশ্বাস কন্ট্রোল হতে পারে। এবার আমরা রাসায়নিক নিয়ন্ত্রণ পড়বো। তাহলে আমাদের কঠিন পার্ট পড়া শেষ হয়ে যাবে। অত ইম্পর্টেন্ট না এই পার্টটা, বাট মানে সিকিউ এর জন্য অত ইম্পর্টেন্ট না, অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট আছে। আমাকে বলবা, তোমরা বলবা। রাসায়নিক নিয়ন্ত্রণ আছে 2 রকমের, বুঝছো? একটা হচ্ছে 3 রকমের, সরি। একটা হচ্ছে অক্সিজেন দিয়ে নিয়ন্ত্রণ, একটা কার্বন ডাইঅক্সাইড দিয়ে নিয়ন্ত্রণ, একটা হাইড্রোজেন দিয়ে নিয়ন্ত্রণ। আচ্ছা, আমরা একটা ছবিতে যাব। দেখো এইটা কি? এইটা মনে করো তোমার হার্ট, এইটা মনে করো তোমার হার্ট, ঠিক আছে? এই হার্ট থেকে দেখো একটা মহাধমনী বেরোইছে, এটা একটা বাঁক নিয়ে বেরোইছে, তাই না? এই বাঁকটাকে আমরা বলি আর্চ। আর্চ মানে হচ্ছে বাঁক। কার বাঁক? অ্যাওয়ার্টা বা মহাধমনীর। ওকে, এখান থেকে দেখো আরো 2টা ধমনী বেরোইছে, যেটা আমাদের ঘাড়ের এই দিক দিয়ে উঠছে। তুমি যদি দেখো, আমাকে ফলো করো, থাইরয়েডটাকে ধরো উঁচু, এটাকে থেকে একটু ডান দিকে আসো, এই যে এইখানে একটু জাস্ট ডান বা বামে এসে, এখানে 2 পাশে ধরো না একসাথে, হ্যাঁ? এখানে তুমি যদি ধরো, তাহলে তুমি একটা ধমনী দেখবা দপদপ করে লাফাচ্ছে, এটাকে আমরা বলি ক্যারোটিড ধমনী। ঘাড়ের 2 পাশ দিয়ে উঠে গেছে, উঠে যেয়ে মস্তিষ্কে রক্ত সরবরাহ করছে। কেমন? নাম কি এদের? ক্যারোটিড। মনে থাকবে, ক্যারোটিড ধমনী। এই যে উঠে গেল, দেখছো? আচ্ছা, দেখো ক্যারোটিড ধমনী 2টা কিন্তু একসাথে চেপে ধরো না কখনোই, হ্যাঁ? আবার এটা তোমরা ট্রাই করা শুরু করবা। যাক, তোমাদের কিছু হবে না, বাট অসুস্থ লোকের 2টা ক্যারোটিড ধমনী একসাথে চেপে ধরলে কি হতে পারে? সে অজ্ঞানও হয়ে যেতে পারে। কেন? কারণ তুমি তার মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ করে দিচ্ছ, কমায় ফেলছো, তাহলে সে অজ্ঞান হবেই মস্তিষ্কে রক্ত না গেলে, তাই না? তাই 2টা, আমরা যদি ধরো আমাদের ক্যারোটিড পালস দেখতে বললো, আমরা যদি কখনো কোনো রোগীর এখানে যে 2 পাশেই এভাবে আঙুল দিয়ে দেখি, সোজা লাথি দিয়ে মেডিকেল থেকে বের করে দিবে, আর পড়ার দরকার নেই। আচ্ছা, ক্যারোটিড বডিস চিনছো তাহলে? এই যে এই জায়গাটাকে ক্যারোটিড ধমনীর মধ্যে একটা অংশ, আর আর্চ অফ দ্য অ্যাওর্টার মধ্যে কিছু অংশ। কি অংশ? এইখানে কিছু নিউরন থাকে। এই নিউরনগুলো একটু স্পেশাল টাইপের নিউরন, বুঝছো? এগুলো হচ্ছে আমাদের সৈকত ভাইয়ের মতো বা আব্দুর রহমান ভাইয়ের মতো। কেন? কারণ তারা কেমিক্যাল জিনিস বুঝতে পারে, বুঝছো? এইখানে অক্সিজেনের উপস্থিতি বাড়লো না কমলো, কার্বন ডাইঅক্সাইড বাড়লো না কমলো, এইগুলো তারা বুঝতে পারে। তাই ওদেরকে আমরা বলতেছি কেমোরিসেপ্টর, বুঝছো? ওরা কেমিক্যালের উপস্থিতি বুঝতে পারে, তাই এদেরকে বলতেছি কেমোরিসেপ্টর। তারা কেমিক্যাল রিসিভ করতে পারে, রিসিভ করে বুঝতে পারে যে কার্বন ডাইঅক্সাইড বেশি না কম, বুঝছো? সবাই পারে না কিন্তু, অন্য জায়গার নিউরন কিন্তু পারে না। এইখানে নিউরনের কিছু প্রান্ত আছে, নিউরনগুলো তো ব্রেন থেকেই তৈরি হয়েছে, বাট ওদের এক্সনগুলো এখানে দিয়ে রাখছে। এই এক্সনগুলোর প্রান্ত দিয়ে ওরা এটা বুঝতে পারে যে অক্সিজেন কেমন আছে, কার্বন ডাইঅক্সাইড কেমন আছে। আচ্ছা, আমাকে বলবা
তোমার রক্তে অক্সিজেন বেড়ে গেছে, বলতে হবে শ্বাস প্রশ্বাস কেমন হবে, বাড়বে না কমবে? অক্সিজেন, আচ্ছা আরো শুধু প্রশ্বাস দিয়ে চিন্তা করি, প্রশ্বাস, অক্সিজেন বেড়ে গেলে প্রশ্বাস কি করবা? বাড়ানোর তো দরকার নাই, কমাইতে হবে, অলরেডি অনেক অক্সিজেন হয়ে গেছে, প্রশ্বাস নিয়ে আর অক্সিজেন ঢুকানোর তো দরকার নেই। আচ্ছা কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় তাহলে প্রশ্বাস কি করবা? কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, তাহলে নিঃশ্বাস প্রশ্বাস দুইটাই বাড়াইতে হবে, তাই না? যেন নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড মানে অক্সিজেন ঢুকে, তাই তো? তাহলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে প্রশ্বাস বেড়ে যাবে। এইচ প্লাস বুঝলাম ভাই, উপরে দুইটা বুঝলাম, এইচ প্লাস এটা কোত্থেকে আসলো, এইটা কেমন করে আসলো বোঝার চেষ্টা করো। দাঁড়াও লিখি, কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি বানায় বলেন, তাড়াতাড়ি বলে ফেলেন। বলছেন H2CO3 বানায়, তাই না? কার্বনিক অ্যাসিড, এটা ভেঙে কি হয়, H প্লাস হয় আর HCO3 মাইনাস হয়। এখন আমাকে বলেন, যদি কারো রক্তে কি রে ভাই, যদি কারো রক্তে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তাহলে কার্বনিক অ্যাসিডও বেড়ে যাবে, কার্বনিক অ্যাসিড বেড়ে গেলে H প্লাসও বেড়ে যাবে। তাহলে হাইড্রোজেন যদি বেড়ে যায় তার মানে কি বেড়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। তাহলে এইখানে প্রশ্বাসটা কি করতে হবে, বাড়াই দিতে হবে। রাসায়নিক নিয়ন্ত্রণটা কি বুঝছো? তিনটার জন্য ইজি না? একদম একদম ইজি। অক্সিজেন বেড়ে গেলে প্রশ্বাস কমায় দাও, দরকার নেই এত প্রশ্বাসের। কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, প্রশ্বাস নিঃশ্বাস দুইটা বাড়াও। H প্লাস বাড়ছে, কেন বাড়ছে? কারণ আসলে কার্বন ডাইঅক্সাইড বাড়ছিল, এই জন্য H প্লাস বাড়ছে। সো কার্বন ডাইঅক্সাইডে যেরকম প্রশ্বাস বাড়াইছিল এখানে বাড়াই দাও, আমাদের রাসায়নিক নিয়ন্ত্রণ শেষ। বুঝছো? ওকে, দেখি বুঝছো কিনা জানাও। বুঝছো কিনা একটু জানাও আমাকে। তাহলে আমরা নিয়ন্ত্রণ শেষ করে ফেললাম, কঠিন একটা পার্ট, তাই না? আচ্ছা মুছে দেই এগুলা। কি কি নিয়ন্ত্রণ পড়লাম তাহলে বলো? স্নায়বিক এবং রাসায়নিক। স্নায়বিকের মধ্যে আমরা শ্বাসকেন্দ্র পড়ছি, তারপরে আমরা রিফ্লেক্সগুলো পড়ছি, এরপরে আমরা অন্যান্য অনুভূতি নিয়ে পড়ছি। এখন আমরা রাসায়নিক নিয়ন্ত্রণে তিনটা আয়ন যারা নিয়ন্ত্রণ করে সেটা পড়ছি। কিভাবে এই আয়নগুলো বাড়ছে না কমছে বুঝতে পারে তোমার বডি? কেমোরিসেপ্টর দিয়ে। কেমোরিসেপ্টর কোথায় থাকে? অ্যাওয়ার্টিক বডিসে থাকে, ক্যারোটিড বডিসে থাকে। হ্যাঁ, অ্যাওয়ার্টা আর্চ অফ দ্য অ্যাওয়ার্টাতে থাকে আর ক্যারোটিড ধমনীতে থাকে, ব্যাস এটাই। আচ্ছা আরেকটা স্নায়ুর নাম এখানে একটু শিখে নিতে হবে তোমাকে। কি স্নায়ু রে? ফ্রেনিক স্নায়ু। নাম শুনেই বোঝা যায় এটা কোত্থেকে আসছে। ডায়াফ্রামের যে ফ্রাম, এই ফ্রাম থেকে আসছে ফ্রেনিক স্নায়ু, বুঝছো? ফ্রেনিক। তাহলে ফ্রেনিক স্নায়ু কোথায় কোথায় ইনারভেট করবে, কোথায় উদ্দীপনা দিবে বলো? ডায়াফ্রামের মধ্যে দিবে। ডায়াফ্রাম পর্দাটা কি? এটা কিন্তু বক্ষ এবং উদর গহ্বরকে আলাদা করে। হ্যাঁ, নয়তো তুমি যখন ধরো, আমি যদি এই যে ধরো আমি এখন দাঁড়ায় আছি, আমার ফুসফুস বা আমার হার্ট কি নিচে পড়ে যাইতেছে, পেটে চলে আসতেছে না। আবার আমি যদি শুয়ে পড়ি, আমার অন্ননালী, ধরো আমার পাকস্থলী বা আমার ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র, এগুলো কি বুকে উঠে আসবে? আসবে না, কারণ বক্ষ আর উদরের মধ্যে একটা একদম ক্লিয়ার একটা পর্দা আছে যেটা দিয়ে দুইটা আলাদা হয়ে আছে, এটার নামই হচ্ছে ডায়াফ্রাম, তাই তো? আচ্ছা, আমরা কিন্তু আমাদের একদম সব থেকে ইম্পর্টেন্ট পড়াতে এখন আমরা ঢুকবো, ঠিক আছে? সব থেকে ইম্পর্টেন্ট পড়াতে, মোমবাতির আলোতে ক্লাস করার মজাই আলাদা, কাউসার বলতেছে। হ্যাঁ, মোমবাতি সবসময় রোমান্টিক, কেমন, এবং ক্যান্ডেল নাইট ডিনার, তাই না? ব্যাপারটা অন্যরকম। আচ্ছা তোমরা কি আমাকে বলতে পারবা, আমি আবার ফিজিক্সে চলে যেতে ইচ্ছে করতেছে। কথার নাম হচ্ছে লতা, নানাভাবে পেঁচিয়ে যায়, তাই না? কথায় কথায় কত দূর চলে যায় মানুষ। সূর্যের আলোর দিকে তাকিয়ে থাকতে কারো ভালো লাগে? কেউ কি মধ্য গগনে যখন সূর্য থাকে খুব সুন্দর, মানে সূর্য দেখার জন্য তাকায় আছে, এরকম হয়েছে? হয়নি। কিন্তু চাঁদের দিকে, চাঁদ দেখে আমরা জ্যোৎস্না দেখে পাগল হয়ে যাই, তাই না? কেন জানো এটার পেছনে কি কারণ? হ্যাঁ, কারণ চাঁদের আলো সমবর্তিত আলো, চাঁদের আলোটার সমবর্তন হয়। সমবর্তিত আলো আমাদের কাছে অনেক প্রিয়, দেখতে আমাদের আরাম লাগে, চোখের জন্য আরাম। আর সূর্যের আলো, মধ্য গগনে সূর্যের আলো অসমবর্তিত আলো, এইটা দেখতে আমাদের ভালো লাগে না। হ্যাঁ, আচ্ছা সমবর্তন কি অসমবর্তন কি এটা জানতে হলে আরেকদিন ফিজিক্স পড়াতে হবে। আচ্ছা ওকে, চলো সবাই একটু মাথাটা ঝেড়ে আগের সব স্ট্রেস ছেড়ে ফেলো, কারণ আমরা এখন যেই টপিকটায় ঢুকবো, এই চ্যাপ্টারটাকে ডিফাইন করে যে টপিকটা, সেটাতেই ঢুকবো, ঠিক আছে? এবং এটার জন্য মাথা ক্লিয়ার লাগবে, মাথা ক্লিয়ার না থাকলে বুঝতে পারবে না।
ক্লিয়ার হলে আমাকে বলো। মুছে ফেললাম, আমরা একটা নর্মাল স্লাইডে যাই। আচ্ছা, ওকে, রেডি সবাই পড়ার জন্যে? আবার কেমিস্ট্রিতে যাব একটু, কারণ আমি চাই না কারো মনে কোনো দ্বিধা থাকুক, কনফিউশন থাকুক, প্রশ্ন থাকুক। পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ কি তোমরা বুঝো? বলো আমাকে। বুঝলে খুব ভালো, না বুঝলে আমি বুঝাই দিচ্ছি, কারণ সবাই বুঝবা এটা ধরে না বোকামি, কেউ কেউ বুঝো না, তাই তো? পার্শিয়াল প্রেশারটা কি? মনে করো এইটা আমাদের ঘর, আমাদের ঘরে তো বাতাস আছে, তাই না? বায়ুমণ্ডলের বাতাসে কি কি গ্যাস আছে রে? নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, আর্গন আছে, তাই না? হাবিজাবি অনেক কিছু, সব লিখলাম না। আমাকে বলতে হবে বায়ুমণ্ডলের বাতাসে নাইট্রোজেনের পার্সেন্টেজ কত? পরিবেশ রসায়ন এগুলো আছে, তাই না? বলো। আসে না তোমাদের কমেন্ট, দেরি হয় আমার এখানে আসতে, তাই আমি মজা পাইতেছি না, তোমাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না। ওই বলে ফেলছে 78%। কে বলছে এটা? এই নাম চলে গেল, উঠে চলে গেছে দ্রুত কমেন্টে। ইফরান বলছে, আচ্ছা 78%, ভেরি গুড। সব থেকে বেশি কিন্তু নাইট্রোজেন থাকে, তাই না? আর অক্সিজেন কত থাকে? 20.95, বা আমরা সহজের জন্য 21% ধরলাম, বা 20.95। কার্বন ডাইঅক্সাইড কত রে? 0.03%। আচ্ছা, এই মনে করলাম ওরা বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো আছে। তোমার চারপাশে যে বাতাস, সেই বাতাস এখন তোমাকে কত চাপ দিচ্ছে জানো? সেই বাতাসের কত চাপ? সেই বাতাসের চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, যেটা এসটিপিতে প্রমাণ চাপ। আমাদের চারপাশের বাতাসের নর্মাল চাপও কিন্তু 1 অ্যাটমসফিয়ার। যদি এটাকে আমরা, দেখা যাচ্ছে তো লিখা নাকি? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, এইটাকে আমরা যদি মিলিমিটার মার্কারিতে প্রকাশ করি তাহলে লেখা আছে 760 মিলিমিটার মার্কারি, তাই না? একই জিনিস। ওকে, এইবার এই 760 মিলিমিটার মার্কারির মধ্যে নাইট্রোজেন কতখানি চাপ দেয় জানো? 593 মিলিমিটার মার্কারি। এগুলো কি লাগবে? পরিবেশ রসায়ন আছে, সো আসতে পারে, আসার মতো, হ্যাঁ তো লাগবে। কেমিস্ট্রি, অক্সিজেন কতখানি কন্ট্রিবিউট করে 760-এর মধ্যে? 159 মিলিমিটার মার্কারি। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড কতখানি কন্ট্রিবিউট করে? 0.03, সরি, কার্বন ডাইঅক্সাইড কন্ট্রিবিউট করে হচ্ছে 0.3 মিলিমিটার মার্কারি। সো দেখো, পুরো চাপের মধ্যে শুধু নাইট্রোজেনের চাপ 593, শুধু অক্সিজেনের চাপ 159, কার্বন ডাইঅক্সাইডের চাপ 0.3 মিলিমিটার মার্কারি। এই এদের একলা একলা কতখানি চাপ দিচ্ছে, এটাই হচ্ছে তাদের আংশিক চাপ। ক্লিয়ার? আচ্ছা, একটা অঙ্ক দেই, দেখি কেমিস্ট্রির অঙ্ক, দেখি পারো কিনা। এটা একটা গ্যাস মিশ্রণ। আচ্ছা, এই অঙ্কের অ্যান্সার দেখি কে আগে দিতে পারে। আচ্ছা, ওর জন্য একটা ভার্চুয়াল পুরস্কার থাকবে, ভার্চুয়াল অভিনন্দন থাকবে, পুরস্কার বলা আসলে যাচ্ছে না। কঠিন লাগতেছে রবি চৌধুরী, রসায়নে গেছি কারণ কষ্ট হচ্ছে, একটু পড়ো না, কী হবে দেখো, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কী যেন বলবো, হ্যাঁ ধরো এইখানে আছে হচ্ছে 1 গ্রাম হাইড্রোজেন, আর আছে মনে করো 4 গ্রাম হিলিয়াম। এই পুরো মিশ্রণের মোট চাপ হচ্ছে 3 অ্যাটমসফিয়ার, ঠিক আছে? এই দুইটা গ্যাস মিলে এখানে 3 অ্যাটমসফিয়ার চাপ দিচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে হাইড্রোজেনের আংশিক চাপ কত আর হিলিয়ামের আংশিক চাপ কত? পারবা? দেখো কিভাবে আংশিক চাপ বের করে, এটাও ইম্পর্টেন্ট পড়া। হ্যাঁ, চলে যাচ্ছি, কিছু করার নাই, কিছু মনে করলে কিছু করার নাই, বাট করতে থাকো, লস নাই কোনো। হ্যাঁ ভাইয়া, অপ্রয়োজনীয় কিছু পড়াচ্ছে না। দেখো উপরে দিতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে প্রথমে মোল ভগ্নাংশ বের করতে হয়, তাই না? মোল ভগ্নাংশ কেমন করে বের করে? মোট মোল সংখ্যা দিবা নিচে, মোট মোল সংখ্যা, মোল সংখ্যা। আর উপরে দিবা হচ্ছে, এটা যেহেতু হাইড্রোজেনের, তাহলে উপরে দিবা হাইড্রোজেনের মোল সংখ্যা, তাই না? হাইড্রোজেনের মোল সংখ্যা। এরপর কি দিয়ে গুণ করবা? মোট চাপ দিয়ে। মোট চাপ আমাদের কত এখানে? 3 অ্যাটমসফিয়ার। মোট চাপ দিয়ে এটাকে গুণ করলে হয়ে যাবে। আমাকে বলতে হবে এই মিশ্রণে মোট মোল সংখ্যা কত। হাইড্রোজেন কত মোল এইখানে বলো দেখি, হাইড্রোজেন কত মোল? হ্যাঁ, হিসাব করে বলতেছো, কারোটা হয় নাই। হাইড্রোজেন কয় মোল এখানে? 1 মোল হাইড্রোজেন মানে কত গ্রাম হাইড্রোজেন বলেন দেখি।
হ্যাঁ, এই যে জান্নাতুল ফেরদৌস সঠিক উত্তর দিছো, ভেরি গুড। 1 মোল হাইড্রোজেন মানে 2 গ্রাম হাইড্রোজেন। ভাইয়া মিশ্রণে কতটুকু দিছে? 1 গ্রাম। তাহলে 2 গ্রামে যদি 1 মোল হাইড্রোজেন হয়ে থাকে, 1 গ্রামে কত মোল হাইড্রোজেন রে? 0.5 মোল, রাইট। 1 মোল হিলিয়াম মানে কত? হিলিয়ামের আণবিক ভর কত? 4 না? তাহলে 1 মোল হিলিয়াম মানে 4 গ্রাম হিলিয়াম। তাহলে এখানে কত মোল আছে? 1 মোল হিলিয়াম আছে। তাহলে মিশ্রণে মোট মোল কত হলো রে? 0.5 আর 1 মোল মানে কত? 1.5 মোল হইল, তাই না? ওকে। আর হাইড্রোজেনের মোল কত? 0.5। তাহলে আমরা এখানে বসাই এখন এগুলো। মিশ্রণের মোট মোল সংখ্যা আমরা পাইছি 1.5 মোল, আর হাইড্রোজেনের মোল সংখ্যা পাইছি হচ্ছে 0.5, তাই না? এইবার এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। মিশ্রণের মোট চাপ কত? 3। তাহলে কাটাকাটি করো, এখানে 2 আর 0.5 গুণ করলে কত? 1। তাহলে হাইড্রোজেনের আংশিক চাপ কত পেলাম? 1 অ্যাটমসফিয়ার, তাই না? হিলিয়ামেরটা আসো দেখি। হিলিয়াম 1.5 মোট চাপ দিলাম, আর হিলিয়ামের আংশিক চাপ, হিলিয়াম কত মোল আছে এখানে? 1 মোল। তাহলে উপরে 1 দিলাম। মোট চাপ কত? 3। কাটাকাটি করো, 2। তাহলে হিলিয়ামের আংশিক চাপ কত দাঁড়াচ্ছে? 2 অ্যাটমসফিয়ার। দেখো এই অঙ্কটা কি সঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা কেমন করে বুঝবো? হাইড্রোজেনের আংশিক চাপ আর হিলিয়ামের আংশিক চাপ যোগ করলে কিন্তু আমাদের মোট চাপ 3 অ্যাটমসফিয়ার পাচ্ছি, তাই না? তাহলে এরকম অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসতে পারে। সব মাথার উপর দিয়ে যাচ্ছে কেন? মাথায় ঢুকাও, মাথায় ঢুকাও, উপর থেকে একটু নিচু করে মাথায় ঢুকাই ফেলো। আচ্ছা, আংশিক চাপটা বুঝতে পারছো? একটা মিশ্রণের মধ্যে কতখানি চাপ ওই গ্যাসটা দিচ্ছে, এটা হচ্ছে তার আংশিক চাপ। কি করলাম ভাইয়া? মিশ্রণের মোট মোলটা হিসেব করলাম। হ্যাঁ, 1 গ্রাম হাইড্রোজেন মানে 0.5 মোল হাইড্রোজেন, আর 4 গ্রাম হিলিয়াম মানে 1 মোল হিলিয়াম। তাহলে মোট মোল আছে 1 আর 0.5, তার মানে 1.5। আর উপরে হাইড্রোজেনের মোল সংখ্যা দিছি হাইড্রোজেনের পার্শিয়াল প্রেশার বের করার সময়, হিলিয়ামেরটা দিছি হিলিয়ামের পার্শিয়াল প্রেশার বের করার সময়। যাক, না বুঝলে ক্ষতি নাই, উপরেরটুকু তো মনে আছে, তাই না? একটু এক্সট্রা পড়াইতে গেলাম। আচ্ছা, এইবার আসো আমরা যেটা পড়তে চাচ্ছি এটা মুছে ফেলি। অঙ্ক শেষ। পরীক্ষাতে দেখবা আসছে আংশিক চাপের অঙ্ক। হ্যাঁ, যারা বুঝছো তারা তো জয়ী, লাভবান। আচ্ছা, যেটা করতে চাচ্ছি এখন, আমরা এইটাকে অ্যালভিউলাস ধরে নিব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফুসফুসের একটা অ্যালভিউলাস। ওকে, তুমি দেখছো অ্যালভিউলাসের চারপাশে কিভাবে রক্তনালী একদম ঘিরে রাখে। সো এইটা মনে করো আমাদের রক্তনালী, ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা হার্ট এঁকে দিই আমরা। এটা মনে করো আমাদের হার্ট। ওকে, হার্ট থেকে রক্তটা আবার কোথায় যাবে? টিস্যুতে যাবে। এইগুলা মনে করো আমাদের টিস্যু। দেখা যাচ্ছে কি? এগুলো হচ্ছে আমাদের কোষ। ওকে, লাল অংশ দিয়ে আমি অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হচ্ছে এমন রক্তনালীকে বোঝানোর চেষ্টা করতেছি, আর নীল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হচ্ছে এমন রক্তনালীকে। আচ্ছা, দেখো অ্যালভিউলাসের মধ্যে যে বাতাস থাকে সেই বাতাসে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার হচ্ছে 107। আমরা এখন যেটা পড়তেছি এটার জন্য তোমাকে 4টা ভ্যালু মনে রাখতে হবে। একটা হচ্ছে 107, একটা হচ্ছে 100, আরেকটা হচ্ছে 46, আরেকটা হচ্ছে 40। এই 4টা সংখ্যা নিয়ে আমরা এখন খেলা করব, ঠিক আছে? আসো, এখানে যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড সেটা হচ্ছে 40। একটু কঠিন লাগতে পারে, আলিম স্যারের বইয়ে পড়াটা আছে যারা। আচ্ছা, সামির দাস ও বলছে যে যারা এখন ক্লাসে ঢুকতেছে ওরা আসলে বায়ো দেখে ঢুকতেছে, বাট এসে দেখতেছে যে কেমিস্ট্রি ক্লাস। না, কেমিস্ট্রি না, পড়তে থাকো। দেখো, একটু বুদ্ধি করে আমাকে উত্তর দিবা। হ্যাঁ, পার্টিসিপেট করো, তাহলে বুঝতে পারবা, আর নয়তো কখনোই বুঝতে পারবো না। আমার কাছে কঠিন লাগতো অংশটা, বিশ্বাস করো আমি একবারে বুঝতে পারিনি। তো তোমাদেরকে একবারে বুঝাই ফেলবো বা একবারে মনে রাখাই ফেলবো সেটা আমি আশাও করতেছি না, বাট তোমরা একটু চেষ্টা করলে মনে থাকবে। এইটা আলিম স্যারের বইতে আছে, আজমল স্যারের বইতে নাই, কিন্তু যারা একটু ভালো করতে চাও তারা অবশ্যই দেখে রাখবা। সিকিউ এর জন্য এই পার্টটুকু, এখন যেই পার্টটুকু পড়াচ্ছি, এইটা একটু লেস ইম্পর্টেন্ট, স্টিল পড়ে না ভালো। চলো, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন, আমাকে এইটা দেখে বলতে হবে, আমি আর মিলিমিটার মার্কায় লিখতেছি না। অক্সিজেনটা কি অ্যালভিউলাস থেকে বাইরে বেরোয় যাবে নাকি বাইরে থেকে ভেতরে ঢুকবে? বাইরে প্রেশার কত আছে? 159, ভেতরে কত? 107। তাহলে বলো নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা? আমি তো একটু আগে পড়াইলাম,
যে বাতাস হচ্ছে তোমার মতো, সে অধিক চাপে থাকতে চায় না, অধিক চাপের থেকে কম চাপের দিকে যেতে চায়। তাহলে এইখানে অক্সিজেনের চাপ 159, এখানে 107, তাহলে অক্সিজেন কোথায় যাবে বলো? বাইরে থেকে অক্সিজেন অ্যালভিউলাসে ঢুকবে না? অ্যালভিউলাসে ঢুকবে। আবার কার্বন ডাইঅক্সাইডের চাপ এখানে মাত্র 0.3, আর ভেতরে হচ্ছে 40, তাহলে কোথায় বেশি? এখানে বেশি। তাহলে বেশি থেকে কমে গেলে কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বেরোয় যাবে, বুঝছো? এই কারণে কখনোই তোমার ফুসফুসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে না, তোমার ফুসফুসে শুধু অক্সিজেন প্রবেশ করে, বুঝছো? কার্বন ডাইঅক্সাইড ঢুকে না, পার্শিয়াল প্রেশারের জন্যে। আচ্ছা, তাহলে ফুসফুসে আমার অক্সিজেন এসে থাকলো, কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বেরোয় গেল অ্যালভিউলাস থেকে। দেখো, হার্ট থেকে একটা ধমনী বেরোইছে, এটার নাম হচ্ছে পালমোনারি ধমনী। নাম কি এটার? পালমোনারি শব্দের অর্থ কি কে বলবে? পালমোনারি হচ্ছে ফুসফুসের মেডিকেলীয় টার্ম, বুঝছো? পালমোনারি হচ্ছে ফুসফুসের মেডিকেলীয় শব্দ আর কি। তাহলে পালমোনারি ধমনী হচ্ছে এমন ধমনী যেটা ফুসফুসে যাবে। আচ্ছা ভাইয়া, ধমনী দিয়ে না অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয়? হ্যাঁ, কিন্তু এটা ব্যতিক্রমী, পালমোনারি ধমনীটা ব্যতিক্রমী, এইটা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়। এবং এইখানে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার কত থাকে? এই ধমনীতে 46, এবং অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কত থাকে? 40। তাহলে কোনটার প্রেশার বেশি? কার্বন ডাইঅক্সাইডের প্রেশার বেশি। তাহলে এই রক্তটাকে তুমি কি বলবা? অক্সিজেন যুক্ত রক্ত না কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত? তুমি বলবা এটাকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এটা কোত্থেকে আসছে? হার্ট এটাকে পাম্প করে পাঠাইছে। যাও তুমি ফুসফুসের কাছে যাও, তুমি অ্যালভিউলাসের কাছে যাও, ওইখানে গেলে তুমি ওইখান থেকে অক্সিজেন পাবে, তোমার কার্বন ডাইঅক্সাইডটা ওইখানে ফেলে আসতে পারবে। এই জন্যেই হার্ট পাম্প করে রক্তটাকে হার্টের কাছ থেকে ফুসফুসে অ্যালভিউলাসের কাছে পাঠাই দিয়েছে। অ্যালভিউলাসের এখানে ছোট ছোট ক্যাপিলারি আছে, যেটাকে আমি আসলে বড় করে আঁকছি। আচ্ছা, তুমি কল্পনা করে নাও এখানে ছোট্ট ক্যাপিলারির ভেতরে এই রক্তটা আছে। এখন আমাকে দেখে বলো যে কার্বন ডাইঅক্সাইড কি অ্যালভিউলাস থেকে রক্তে ঢুকবে নাকি রক্ত থেকে অ্যালভিউলাসে যাবে? বলো, যারা আসো আমার সাথে, যারা বুঝতেছো। বলতেছো? হ্যাঁ, অনেকে বলতেছে ভাই আমাদের বইতে তো 104। সত্যি কথা, এইটা 107 হচ্ছে। আচ্ছা, নতুন বই কি চেঞ্জ করছে কিনা জানি না। আগে আজমল স্যারের বই 107 ছিল, আলিম স্যারের বই 104 ছিল, অ্যালভিউলাসের মধ্যে অক্সিজেনের যে পার্শিয়াল প্রেশারটা। সো দুইটাই সঠিক, হ্যাঁ, কোনো সমস্যা নেই, দুইটা যেটা থাকে খুব কাছাকাছিই তো। আচ্ছা দেখো, আমি যে প্রশ্নে ছিলাম, কার্বন ডাইঅক্সাইডের প্রেশার এই কৈশিক জালিকার প্রান্তে 46 আর অ্যালভিউলাসে 40, তাহলে ডেফিনেটলি কার্বন ডাইঅক্সাইড কি বেরোয় যাবে না? রক্ত থেকে বেরোয় যাবে, প্রেশারের জন্যই তো। অক্সিজেন দেখো, অ্যালভিউলাস 107 আর এই ক্যাপিলারির প্রান্তে 40, তাহলে অক্সিজেন কি হবে? অ্যালভিউলাস থেকে ভেতরে প্রবেশ করবে না? অবশ্যই ভেতরে প্রবেশ করবে। তাহলে এই রক্তটা এখন কি অবস্থায় যাবে? সে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিলে তার কার্বন ডাইঅক্সাইডের প্রেশার কত হয়ে যাবে? 46 থেকে কমে 40 হয়ে যাবে, ঠিক আছে? আর অক্সিজেন দেখো, সে অ্যালভিউলাস থেকে অক্সিজেন গ্রহণ করছে, তাহলে অক্সিজেনের প্রেশারটা এখন বেড়ে কত হয়ে যাবে? 100 হয়ে যাবে, ঠিক আছে? এই রক্তটাকে এখন তুমি কি বলবা? অক্সিজেন যুক্ত রক্ত নাকি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত? বলো। বলতেছো? এইটা অবশ্যই এখন অক্সিজেন যুক্ত রক্ত, কারণ সে অক্সিজেনটা অ্যালভিউলাস থেকে নিয়ে নিছে, কার্বন ডাইঅক্সাইডটা অ্যালভিউলাসে বের করে দিছে। এই রক্তটার এখন উদ্দেশ্য কি? এই রক্তটার উদ্দেশ্য হচ্ছে তার কাছে যে অক্সিজেনটা আছে, সেই অক্সিজেনটা কোষের কাছে পৌঁছে দেওয়া। এই কোষগুলো হাহাকার করতেছে, কখন আমাদেরকে একটু অক্সিজেন দিবে, কখন আমরা সেই অক্সিজেনটা ব্যবহার করে এটিপি তৈরি করব, কখন সেটা দিয়ে মানে মানে এটিপি তৈরি না করলে তো সেলগুলো বাঁচবে না, তাই না? তোমরা কি একটা ব্যাপার জানো, মজার ব্যাপার? সেলগুলো খুব সেলফিশ, কোষগুলো আমাদের বডির কিংবা উদ্ভিদের সকল কোষ অনেক স্বার্থপর। কেন জানো? কারণ কখনোই কোনো কোষ একজন আরেকজনকে এটিপি ধার দেয় না। ধরো আমি আর তুমি দুইজন দুইটা কোষ, কোনো একটা মানব দেহের বা কোনো একটা উদ্ভিদের, আমি বললাম যে আমি এটিপি তৈরি করতে পারতেছি না, আমাকে কিছু সময়ের জন্য কিছু এটিপি ধার দাও, আমি পরে তৈরি করে তোমাকে দিয়ে দিব না। এইটা আমাদের কোষগুলোর ক্ষেত্রে পসিবল না। যদি কোনো একটা কোষ এটিপি তৈরি করতে না পারে, দ্যাটস দ্য এন্ড অফ ইটস লাইফ, সে তখন মরে যাবে, বুঝছো? আর কোনো ওয়ে নাই। যাক, ওকে, কি বলতেছিলাম আমরা, বলো। সো এইখানে অক্সিজেনটাকে আসতে হবে। তুমি জানো এটিপি কেমন করে তৈরি হয়? এটিপি তৈরি হয় হচ্ছে গ্লুকোজের সাথে অক্সিজেন বিক্রিয়া করে, যেটাকে গ্লাইকোলাইসিস বলি, তাই না? গ্লাইকোলাইসিস, এরপর অ্যাসিটাইল কোয়ে, এরপর ক্রেবস চক্র, এরপর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন,
এত সব কাহিনী করে শ্বসনের মধ্য দিয়ে এটিপি তৈরি হয়, তাই না? যেটাকে আমরা কি বলি, অন্তঃশ্বসন বলি, কোষের মধ্যে যেই শ্বসনটুকু হয়। আর আমরা আজকে যে চ্যাপ্টারে যেটা পড়তেছি এটা কিন্তু বহিঃশ্বসন, মানে ফুসফুসের সাথে রক্তের গ্যাসের আদান প্রদান, শ্বাস নেওয়া শ্বাস ছাড়া, এটা কিন্তু বহিঃশ্বসন। আর নবম অধ্যায়ে, বোটানির নবম অধ্যায়ে তোমরা যে শ্বসন পড়েছো ওটাকে বলে অন্তঃশ্বসন, তাই না? আচ্ছা, যাক, তাহলে এই অক্সিজেনযুক্ত রক্ত এখন কোথায় চলে আসলো? হার্টে চলে আসলো। আমাকে বলতে হবে কি দিয়ে আসলো ওরা, এই ধমনী বা এই শিরাটার নাম কি? এটা কিন্তু ধমনী না। কেন ধমনী না? ধমনী আর শিরার সংজ্ঞা কি জানো? যারা হৃৎপিণ্ড থেকে বাইরে বেরোয় যাবে, যারা হৃৎপিণ্ড থেকে বের হবে, যেই রাস্তাগুলো হৃৎপিণ্ড থেকে বের হবে, যেই রক্তনালীগুলো হৃৎপিণ্ড থেকে বের হবে, তারা হচ্ছে ধমনী। আর যেই রক্তনালীগুলো বাইরে থেকে এসে হৃৎপিণ্ডে প্রবেশ করবে তারা হচ্ছে শিরা। বুঝছো? আচ্ছা, তাহলে এইটা কি হৃৎপিণ্ডে প্রবেশ করতেছে না? তাহলে এটা একটা শিরা, তবে একটা ব্যতিক্রমী শিরা। কেন? কারণ সকল শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, বাট এই শিরায় দেখো অক্সিজেনের পরিমাণ বেশি। এবং এই শিরাটার নাম কি? পালমোনারি ভেইন বা পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা। ঠিক আছে? এই রক্তটা কোথায় চলে আসলো? এবার হার্টে চলে আসলো। হার্টের কাজ কি? এটাকে পাম্প করে কোথায় পাঠিয়ে দেওয়া? কোষের কাছে পাঠিয়ে দেওয়া। এবার আসো কোষের কাছে। কোষের এখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কত জানো? 40। আচ্ছা, আর পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কত? 46। কেন ভাইয়া কার্বন ডাইঅক্সাইড কেন এখানে বেশি? কারণ কোষের মধ্যে প্রতিনিয়ত কি তৈরি হচ্ছে? এটিপি তৈরি করার সময় কি তৈরি হচ্ছে বলো? কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তাই না? আচ্ছা, আর প্রতিনিয়ত ব্যবহৃত হয়ে যাচ্ছে কোনটা? অক্সিজেন। তাহলে কোনটা বেশি থাকবে? যেটা তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেটার পরিমাণই তো কোষে বেশি থাকবে। অক্সিজেন তো দ্রুত ব্যবহৃত হয়ে যাচ্ছে, তাই সেটার পরিমাণ কম। এবার দেখো এই রক্তটাই তো এখানে আসলো, তাই না? এর কোনো পরিবর্তন নাই। যেই রক্তের মধ্যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন আছে 100 আর পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আছে কত? 40। এখন আমাকে বলো, এই যে টিস্যুর কাছাকাছি আসছে রক্তটা, এবার অক্সিজেন, টিস্যুতে অক্সিজেন আছে 40, রক্তে আছে 100, তাহলে অক্সিজেনটা কোথায় যাবে? রক্ত থেকে টিস্যুতে চলে যাবে না? রক্ত থেকে সুন্দর করে টিস্যুতে চলে যাবে, কারণ টিস্যুতে অক্সিজেনের পরিমাণ কম, সেখানে ব্যাপিত হয়ে যাবে সে। কার্বন ডাইঅক্সাইড টিস্যুতে 46, রক্তে 40, তাহলে কার্বন ডাইঅক্সাইডের গতি কোন দিকে হবে বলো? কার্বন ডাইঅক্সাইডটা সুন্দর করে টিস্যু থেকে বাইরে বেরোয় যাবে, বাইরে বেরোয় এখানে চলে আসবে, রক্তে চলে আসবে, ঠিক না? এইভাবেই টিস্যুর মধ্যে অক্সিজেন যাচ্ছে, টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড বেরোয় যাচ্ছে। এবার এইখানে যে রক্তটা আসছিল তার কাছ থেকে অক্সিজেন বেরোয় গেছে, তাহলে অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা এখন কত হয়ে যাবে? 100 থেকে কমে সেটা 40 হয়ে যাবে। এবং সে তো টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইডটা রিসিভ করছে, তাহলে তার প্রেশারটা এখন কত হয়ে যাবে? সে 40 হয়ে যাবে। এবার এই রক্তটাকে তুমি কি বলবো? অক্সিজেনেটেড রক্ত নাকি ডিঅক্সিজেনেটেড রক্ত বলো? এখানে কার্বন ডাইঅক্সাইড বেশি, তাহলে এটা অবশ্যই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বা ডিঅক্সিজেনেটেড রক্ত। এইটা এখন এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে তাকে ফুসফুসের কাছে যেতে হবে। নিজে নিজে ফুসফুসে যাওয়ার তার কোনো রাস্তা নাই, তাকে প্রথমে হার্টের কাছে যেতে হবে। হার্ট তাকে পাম্প করে ফুসফুসের কাছে পাঠিয়ে দিবে, এবং ফুসফুসে যে তার কাছে এই যে কার্বন ডাইঅক্সাইড সেটা আগের মতো করে ছেড়ে দিবে, এবং অক্সিজেন নিয়ে পুনরায় একই কাজ করতে থাকবে। খুব কঠিন লাগলো জানি না, বাট তোমরা যদি বলো যে ভাইয়া হ্যাঁ ক্লাসগুলো অনেক কঠিন হয়ে যাচ্ছে, তাহলে আমরা তোমাদেরকে সোজা সোজা পড়িয়ে ছেড়ে দিতে পারি। যেমন আমি যখন অ্যাডমিশনে পড়াই, আমি তখন এই চ্যাপ্টারটার জন্য কতক্ষণ সময় পাই? ধরো হাইস্ট 1 ঘন্টা। 1 ঘন্টায় যখন আমি পড়াই তখন আমি এত কিছু পড়াইতে পারি না, এবং আমার এই জন্য অ্যাডমিশন পড়াইতে ভালোও লাগে না। কিন্তু যখন আমি একাডেমিকের বাচ্চা কাচ্চা পাই তখন আমার পড়াইতে খুব আনন্দ লাগে, কারণ একটু পড়ানো যায়, এবং যদি নিতে পারে তাহলে তো খুব ভালো। কিন্তু যদি তোমাদের মনে হয় যে না ভাইয়া আমাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে, আপনি সোজা করে পড়ান, তাহলে আমার জন্য আরও ভালো, আমি দ্রুত বাসে যেতে পারি, আমি তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি। বাট যদি বুঝে নিতে পারো, যেহেতু তোমাদের বইতে আছে, যারা অনেক ভালো করতে চাও তাহলে তো এগুলো পড়তে হবে, তাই না? তাই আমরা কাউকে বঞ্চিত করতে চাই না। আচ্ছা, এবং উদ্যমটাই সব থেকে ইম্পর্টেন্ট, জানো? মানে অনেকেই দেখবা যে কে কোন কোচিংয়ে ভর্তি হলো। আমি আমার সময়টাতে দেখেছি এইচএসসির সময় আর কি, এইচএসসির পরে কে কোন কোচিংয়ে ভর্তি হবে এটা নিয়ে মানুষ অনেক দ্বিধায় ভুগত। আমি বিশ্বাস করো, আমি আনন্দমোহন কলেজে পড়তাম। আমি যখন এসএসসি শেষ করলাম সবাই আমাকে বারণ করছে যে এইখানে ভর্তি হয় না, কারণ কি এটা সরকারি কলেজ, এখানে ভর্তি হলে তুমি নষ্ট হয়ে যাবে, পড়াশোনা হয় না। বাট আমি আমার সিদ্ধান্ত সবসময় নিজে নিয়েছি। কোচিংয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমার সিদ্ধান্ত আমি নিয়েছি সবসময়, বুঝছো? আমি মানুষের কাছ থেকে শুনেছি কিন্তু কখনো প্রভাবিত হইনি। সো নিজেকে আগে বলিষ্ঠ হইতে হবে। যাক, অনেক কথাই আসছে মনে, এটা একটু সামারি করে দেই। আমরা পার্শিয়াল প্রেশারটাকে একদম ডিটেলসে তোমাদেরকে পড়াইছি।
আমাদের বাতাসে বিভিন্ন গ্যাসের পার্শিয়াল প্রেশার কোনটায় কত আছে সেটা তোমাদেরকে বলছি। এবার আমরা একটু আমাদের দেহের একটা ফাংশনাল ছবি আঁকছি। এটা আমাদের হার্ট, এটা আমাদের অ্যালভিউলাস, আর নিচে সবুজ রঙের টিস্যু। অ্যালভিউলাসের মধ্যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার 107, কার্বন ডাইঅক্সাইড 40। প্রেশার যেহেতু অ্যালভিউলাসে বেশি অক্সিজেনের, বাইরে যেহেতু অক্সিজেন প্রেশারটা বেশি অ্যালভিউলাস থেকে, তাই অক্সিজেন ভেতরে ঢুকবে, একই কারণে কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরোয় যাবে। তারপরে এখানে প্রেশারগুলো তোমরা একটু টুকে নাও, অবসর সময়ে একটা বসে বসে চিন্তা করবা, চিন্তা করলে ক্লিয়ার হবে। এক ক্লাসে কোনো দিন এটা মনে থাকার কথা না, তোমার যদি মনে না থাকে এটাই স্বাভাবিক, হ্যাঁ, কিন্তু নোট করে নিতে হবে। এই জন্যই ভাইয়া বলছিল, কারণ এটা তুমি পরে আবার ভিডিও দেখে খুঁজতে গেলে অনেক কষ্ট হবে। তো এই ভ্যালুগুলো তোমাদের মোটামুটি মনে থাকলে তুমি তারপর নিজের মতো করে সাজিয়ে নিতে পারবা। যদি কখনো আসে তাহলে তুমিই পারবা, অন্যরা ধরা খেলেও। আচ্ছা, ওকে, আচ্ছা, হার্ট লাগলে স্কিপ করো, এটা যদি খুব কঠিন লাগে তাহলে স্কিপ করো। এরপরে যে টপিকটা পড়াবো সেটাই মন দাও। সেটা যদি বলো হার্ট লাগতেছে তাহলে হবেই না কোনোভাবে, সেটা খুব খুব ইম্পর্টেন্ট। এটুকু শেষ, তাহলে আমরা মুছে দিচ্ছি। ওকে, এখন আমরা পড়বো হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই দুইটা কীভাবে পরিবাহিত হয় সেই পড়াটা, ঠিক আছে? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কীভাবে পরিবাহিত হয় দেখো। প্রথমে আমরা একটু হিমোগ্লোবিন নিয়ে পড়ে নিতে চাই। কেমন? হিমোগ্লোবিন। পুরো প্রাণী জগতে 4 ধরনের শ্বাসরঞ্জক রয়েছে। আজমল স্যারের বইয়ে নাই, আলিম স্যারের বইয়ে আছে, সো টুকে ফেলো। 4 ধরনের শ্বাসরঞ্জকের নাম কি? একটা তো হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের রং তোমরা জানো লাল। এটা ছাড়া আর কি কি আছে? হিমোসায়ানিন, এটা রং কি হবে রে? লিখে ফেলো। হিমোসায়ানিন কি হবে রং? সায়ানিন শব্দের অর্থ হচ্ছে নীল, তাহলে হিমোসায়ানিনের রং হচ্ছে নীল, ঠিক আছে? ওকে, আর কি রঞ্জক আছে? হিমো ইরিথ্রিন। এরিথ্রিন মানে কি রে? এরিথ্রোসাইট মানে লোহিত রক্তকণিকা। এবার বলো এরিথ্রিন মানে কি? এরিথ্রিন মানে লাল, তাহলে হিমো এরিথ্রিনের রং হবে লাল। আরেকটা আছে হচ্ছে ক্লোরো ক্রুয়েরিন। ক্রুয়েরিন, আচ্ছা, এটার রং কীরকম? ক্লোরোফিলের রং কেমন? সবুজ না? এটার নামেও দেখো ক্লোরো আছে, তাহলে এটার রঙও কেমন? সবুজ। ভাইয়া আমাদের তো হিমোগ্লোবিন থাকে জানি, বাকিগুলো কি আমাদের থাকে? উত্তর হচ্ছে না। হিমোসায়ানিন এটা মলাস্কাতে থাকে, তারপর ধরো হিমোরিথ্রিন এগুলোও থাকে শামুক টামুকের মধ্যে। ক্লোরোকুয়েরিন এটা থাকে আর্থ্রোপোড বা অ্যানিলিডা, জোক টোক এইগুলোতে থাকে। তারপর হচ্ছে আর্থ্রোপোড পোকামাকড়, এগুলোতে এই রঞ্জকগুলো তুমি খুঁজে পাবা, বুঝছো? কিন্তু এগুলো মানুষে নাই। আমরা পড়বো হিমোগ্লোবিন নিয়ে। আচ্ছা, হিমোগ্লোবিনটা দেখতে কেমন রে? কষ্ট হচ্ছে? আচ্ছা, ছুটি কখন দিবেন? শেষ হয়ে যাবে। আচ্ছা, দেখি একটু আমার সাথে একটু ধ্যান করো দেখি। সবাই একটু চোখ বন্ধ করো দেখি। চোখ বন্ধ করো, মোবাইলের থেকে চোখ সরাও। যারা যারা শুনতেছো আমাকে একটু চোখ বন্ধ করো। করছো? যারা কথা শুনতেছো না তাদের জীবনে বিপত্তি আছে, তারা কোনো কথাই শুনতে পারবে না, খালি দেখবা মানুষ তোমাকে বকা দিচ্ছে। চোখ বন্ধ করো, আমিও চোখ বন্ধ করলাম। এইবার 2টা ডিপ ব্রেথ নাও, দীর্ঘশ্বাস। নাক দিয়ে শ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়ো আস্তে আস্তে। নিছো? আচ্ছা, এবার চিন্তা করো আজকের দিনে কোন 2টা ভালো কাজ তুমি করছো। 2টা ভালো কাজ চিন্তা করছো? আচ্ছা, আমিও চিন্তা করতেছি। আচ্ছা, এবার চিন্তা করো আজকের ক্লাসের পরে আর কোন 2টা ভালো কাজ তুমি করতে চাও। করছো? আচ্ছা, ঠিক আছে, এবার চোখ মেলো। হ্যাঁ, এবার হচ্ছে দেখি লিখো কে কোন ভালো কাজ করছো এবং কি করতে চাও। তাদের লিখে ফেলো দেখি। লিখছো? একটাও ভালো কাজ করতে চাও না কেন? ভালো কাজে তো অনেক শান্তি। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে, তো আজানটা শেষ হলে আমরা পড়াটা শুরু করব। আজানের সময় কথা বলি না। তোমরা একটু তোমাদের যদি আজান না দিয়ে থাকে তোমরা লিখতে পারো যে তোমরা কি ভালো কাজ করেছো এবং কি করতে চাও। ভালো মানুষের দাম নাই, তাই ভালো কাজ করবা না।
আমি তো পড়ছি তোমাদের সকল কমেন্ট। মজা লাগতেছে পড়তে। আচ্ছা, আমাদের ক্লাস কিন্তু 9টার মধ্যে শেষ হয়ে যাবে, হ্যাঁ? তো টেনশনে কিছু নাই, চ্যাপ্টার শেষ হবে না, এতে ভয়ের কিছু নেই। আমি চ্যাপ্টার পড়াবো, শেষ করব। আজকে না হোক আমরা বোধহয় কালকেও ক্লাস নিতে পারি, আমি গ্রুপে জানাই দিব, কেমন? যদি তোমাদের আগ্রহ থাকে। অনেকে নামাজের বিরতি চাচ্ছ, নামাজের বিরতি তো 9টার পর তোমরা টোটালি পেয়ে যাচ্ছ। আচ্ছা, এইখানে আমাদের আজান শেষ। আমি দেখলাম যে সবকটা মনে পড়ছে না, বাট কেউ একজন ওর বাবাকে চা বানিয়ে দিয়েছো, এটা মজা লাগলো, পড়ে আনন্দ লাগলো। রিসেন্টলি জোবেদা আক্তার জুই ও বলছে আজকে বাজে কমেন্ট করা থেকে বিরত ছিলাম। কী কী বাজে কমেন্ট করো তোমরা? দেখতে আগ্রহ হচ্ছে, দু একটা বাজে কমেন্ট করো দেখি। নিজেদের মধ্যে বাজে কমেন্ট করো, তাহলে বাজে, তাহলে খুব বাজে, থাক থাক, দরকার নেই। আমাকে বোধহয় চমকাই দিবা তোমরা, তাই না? আচ্ছা, দাগানো বইয়ের পিডিএফ দিয়েন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো দাগানো বইয়ের পিডিএফ দেওয়ার জন্যে। মানুষ সংখ্যা কমতে কমতে অনেক কমে আসলো। আমি যে ভয়টা পাচ্ছিলাম যে সব থেকে গুরুত্বপূর্ণ পড়াতেই আমি মানুষকে হারিয়ে ফেলবো, সেটাই ঘটতে যাচ্ছে। বাট যারা আছো থাকো, আমরা পড়তে যাচ্ছি কি গ্যাসের অক্সিজেন কীভাবে পরিবাহিত হয়, কার্বন ডাইঅক্সাইড কীভাবে পরিবাহিত হয়, যেটা সিকিউ, মানে এই চ্যাপ্টার থেকে যদি একটা সিকিউ আসে সেখানে 3 বা 4 নম্বর প্রশ্নে এইটা থাকবেই যে অক্সিজেন কীভাবে পরিবাহিত হয় বর্ণনা করো, কার্বন ডাইঅক্সাইড কীভাবে পরিবাহিত হয় বর্ণনা করো। ঘুরিয়ে পেঁচে এই কথাটা থাকবেই, বুঝছো? তো এটা বুঝে নেওয়ার চেষ্টা করো। তার আগে আমরা হিমোগ্লোবিন নিয়ে কথা বলছিলাম। হিমোগ্লোবিন অণুটা এরকম গোল্লাকৃতির এবং এটার 4টা সাব ইউনিট আছে, কেমন? আচ্ছা, সাব ইউনিটগুলোর মধ্যে কি আছে? এই যে দেখো, আমি একটা পেঁচানো জিনিস রাখতেছি, এটা হচ্ছে গ্লোবিন চেইন। এটাকে কি বলতেছি বলো? গ্লোবিনের চেইন। আচ্ছা, গ্লোবিন একটা প্রোটিন, কেমন? গ্লোবিন বলো কি? প্রোটিন। প্রোটিন কেমন করে তৈরি হয় যারা পারো বলে ফেলো? অ্যামাইনো অ্যাসিডগুলো একটা একটার সাথে মিলে মিলে, কিভাবে মিলে ওরা? পেপটাইড বন্ধনের মধ্য দিয়ে মিলে, তাই না? এরকম পেপটাইড বন্ধনের মাধ্যমে মিলে মিলে একটা লম্বা প্রোটিনের চেইন তৈরি করে। গ্লোবিনও সেরকম একটা প্রোটিনের চেইন। আচ্ছা, সেই গ্লোবিনের মধ্যে কি থাকে? এখানেও গ্লোবিনের চেইন আছে, এখানেও আছে। আচ্ছা, সেই গ্লোবিনের মধ্যে এই দেখো, এটা হচ্ছে হিম। এই যে সাদা গোল্লা করে দিচ্ছি, এটা হচ্ছে হিম। তাহলে হিম আর গ্লোবিন মিলে আমাদের হিমোগ্লোবিন তৈরি করতেছে, রাইট? আচ্ছা, অনুপাতটা যদি আমরা করি হিম আর গ্লোবিনের, তাহলে হিম পাবে হচ্ছে 1 পয়েন্ট, গ্লোবিন পাবে 25 পয়েন্ট। মানে ওদের অনুপাত হচ্ছে 1:25। তাহলে কোনটা বেশি থাকে? ডেফিনেটলি গ্লোবিনের পরিমাণ বেশি, হিমের পরিমাণ কম। হিমটাকে যদি আমি আর একটু ডিটেলস দেখি, গ্লোবিনকে তো দেখলাম, হিমকে যদি ডিটেলসে দেখি, হিমের মধ্যে কি আছে জানো? আয়রন আছে। হিম মানেই আয়রন দিয়ে তৈরি একটা যৌগ। আচ্ছা, কতটুকু আয়রন হিমের? 3 ভাগের 1 ভাগই আয়রন, বা অন্য কথায় বলতে গেলে হিমের মধ্যে 33.33% হচ্ছে আয়রন। বুঝছো? তোমার সারা বডিতে কতখানি আয়রন আছে? অনেকে নিজেকে আয়রন লেডি মনে করো, তাই না? আয়রন ম্যান মনে করো। কতখানি আয়রন আছে জানো? 4 থেকে 5 গ্রাম, মাত্র 4 থেকে 5 গ্রাম এত বড় শরীরে। তাহলে আয়রনের পরিমাণ কত তোমার বডিতে? 4 থেকে 5 গ্রাম। এটা পরীক্ষাতে আসার মতো, হ্যাঁ? আর হিম, একটা হিম গ্রুপের 3 ভাগের 1 ভাগই হচ্ছে আয়রন, হ্যাঁ? মাথায় থাকে জানো, অনুপাতটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কি পড়বো? আচ্ছা, 100 মিলি রক্ত নিলাম, মনে করো এখানে 100 মিলি রক্ত আছে। 100 মিলি রক্ততে কতটুকু হিমোগ্লোবিন থাকা দরকার? 16 গ্রাম। 100 মিলি রক্ততে কতটুকু হিমোগ্লোবিন থাকবে? 16 গ্রাম, যারা সুস্থ মানুষ, হ্যাঁ? কিন্তু আমাদের দেশের মেয়েরা যারা আছো, আমাদের মায়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, তারা ম্যাক্সিমামই হচ্ছে অ্যানিমিক, রক্ত স্বল্পতায় ভুগে, বুঝছো? চোখের নিচে এই যে চোখটা টান দিলে এখানে দেখা যায়
এটা যদি তোমার সাদা সাদা মনে হয় তার মানে তোমার রক্ত স্বল্পতা আছে, হ্যাঁ, চোখের নিচটায়। আর যারা সুস্থ তাদের এই 16 গ্রাম থাকার কথা 100 মিলি রক্তে, সারা বডিতে না কিন্তু 100 মিলি রক্তে। হিমোগ্লোবিনকে আমরা কি নামে ডাকি জানো? হিমোগ্লোবিনকে আমরা ডাকি রবিনহুড অণু নামে। রবিনহুড কেন? গরিবের বন্ধু রবিনহুড কি করে বলো? সবাইকে দুর্যোগ থেকে উদ্ধার করে, তাই না? আচ্ছা, সো হিমোগ্লোবিন কি কাজ করে? অক্সিজেন পরিবহন, কার্বন ডাইঅক্সাইড পরিবহনের কাজ করে। এই এত সব কাজের জন্যে তাকে রবিনহুড অণু বলা হয়। আচ্ছা, আর কি বলবো হিমোগ্লোবিন থেকে তোমাদের? মোটামুটি সবই বলে ফেললাম। আচ্ছা, হিমোগ্লোবিনের আণবিক সংকেতটা কেমন? এই যে একটা অংশ, এটাকে একটা এইচবি লিখতেছি, বুঝছো? তাহলে এরকম অংশ কয়টা আছে? 4টা সাব ইউনিট আছে না? তাহলে এর আণবিক সংকেত আমরা লিখতে পারি Hb4। ব্যাস, এবার আসো আমরা শ্বসন গ্যাসের পরিবহন পড়ব। প্রথমে পড়ব হচ্ছে অক্সিজেনের পরিবহন। আচ্ছা, অক্সিজেন পরিবহন। ওকে, অক্সিজেনের পরিবহন আসো কি কি ভাবে হয়? ভৌত দ্রবণ রূপে হয়, ভৌত দ্রবণ, এবং আরেকটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে। আমি সংকেত লিখতেছি, অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে। আচ্ছা, ভৌত দ্রবণ রূপে কেমনে ভাই? পানির সাথে দ্রবীভূত হয়ে, রক্ত রসের মধ্যে পানি থাকে না, রক্ত রসের 90 থেকে 92% হচ্ছে পানি, সেইখানে অক্সিজেনটা মিশে সেটা পরিবাহিত হয়। কেমন? এবং কত পার্সেন্ট? 100% অক্সিজেনের মধ্যে মাত্র 2% এই ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়। পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে। আর বাকি 98% এই অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে পরিবাহিত হয়। ডান? আমি ধরো তোমার কাছে, তুমি ধরো আমার কাছে 100 টাকা পাও, আমি বললাম যে তুমি 98 টাকা রাখো। 2 টাকার জন্য তো তুমি তেমন একটা মাইন্ড করবা না। একইভাবে 98% অক্সি হিমোগ্লোবিন রূপে যাচ্ছে, 100%-এর থেকে 98% গেলে তো কোনো প্যারা নেই। এই 2% না হলেও তো কোনো সমস্যা ছিল না, এটা তোমার মনে হতে পারে। কিন্তু এই 2%-এর ইম্পর্টেন্সটা কি আমি তোমাকে বলতে চাই। দেখো, এগুলো মুছে ফেলি। একটু আগে তুমি দেখলা যে আমাদের সেলের মধ্যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কত ছিল? 40 মিলিমিটার মার্কারি। আর এই কৈশিক জালিকার প্রান্তে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ছিল 100, তাই তো? 100 মিলিমিটার মার্কারি। এখন এই 100 মিলিমিটার মার্কারি প্রেশার কে দেয় জানো? এটা কিন্তু অক্সি হিমোগ্লোবিন দেয় না, কারণ অক্সি হিমোগ্লোবিন কিন্তু আর অক্সিজেন নাই, এটা অন্য একটা যৌগ হয়ে গেছে। অন্য যৌগ তো অক্সিজেনের হয়ে প্রেশার দিবে না, প্রেশার দিচ্ছে হচ্ছে এই ভৌত দ্রবণ রূপে যে অক্সিজেন আছে সেই হচ্ছে এই 100 মিলিমিটার মার্কারি প্রেশারের জন্য দায়ী। মনে করলাম এই ভৌত দ্রবণ রূপে কোনো রকম অক্সিজেন পরিবাহিত হচ্ছে না, তাহলে কি এখানে 100 মিলিমিটার মার্কারি প্রেশারটা পাবা না। মনে করলা যে এখানে অক্সিজেন পার্শিয়াল প্রেশার, তাহলে 30 মিলিমিটার মার্কারি হয়ে আসছে, কারণ দ্রবীভূত কোনো অক্সিজেন নাই। এবার বলো, রক্ত থেকে অক্সিজেন কি কোনো ক্রমে কোষে ঢোকার কোনো সুযোগ আছে? 30 থেকে 40-এ কোনো দিনে আসবে? তুমি জানো উচ্চচাপ থেকে নিম্নচাপে গ্যাস পরিবাহিত হয়, তাহলে তখন কি হবে? তোমার কোষ থেকে আরও অক্সিজেন তখন বেরোয় যাবে রক্তে, তো পুরো দেহই তো তোমার অকেজ হয়ে যাবে এই সিস্টেম নষ্ট হয়ে গেলে, তাই না? তাহলে এই 2% ভৌত দ্রবণ রূপে দ্রবীভূত হওয়া অক্সিজেন যদিও এই টিস্যুর চাহিদা পূরণ করতে পারতেছে না, কিন্তু গ্যাসের আদান প্রদান হওয়ার জন্য যে প্রেশারটা দরকার সেইটা মেনটেন করে সে আমাদের অমূল্য কাজ করে দিচ্ছে। বুঝছো? আচ্ছা, বুঝলে খুব ভালো। এবং এখানে আরেকটা তথ্য দেওয়া আছে তোমার বইতে, যে 100 মিলি রক্ত তুমি যদি নিয়ে অ্যানালাইসিস করে দেখো তাহলে দেখবা সেখানে 0.2 মিলি অক্সিজেন আছে। বুঝছো? 0.2 মিলি অক্সিজেন আছে। আচ্ছা, ওকে, ওকে, শেষ। অক্সি হিমোগ্লোবিন যৌগরূপে তুমি যদি দেখো, আচ্ছা এই যৌগটা কেমন করে আমি একটু লিখি। আমি প্রথমে হিমোগ্লোবিন অণুর সংকেত লিখতেছি Hb4, রাইট? ওকে, একটা হিমোগ্লোবিন কয়টা অক্সিজেনকে ধরতে পারে? দেখো, এই যে এই একটা সাব ইউনিটে একটা অক্সিজেন লাগলো, এই সাব ইউনিটে আরেকটা অক্সিজেন, এইটার মধ্যে আরেকটা অক্সিজেন, এইটার মধ্যে আরেকটা অক্সিজেন, তাহলে মোট কয়টা অক্সিজেন লাগলো বলো? 4টা সাব ইউনিটের মধ্যে 4টা অক্সিজেন লাগলো, তাহলে আমি লিখলাম 4O2। আচ্ছা, এবার আমাকে বলো এই একটা অংশকে আমি কি বলতে পারি? এই যে জাস্ট এইটুকুকে
এখানে একটা এইচবি আছে, একটা O2 আছে, তাই না? তাহলে এইটাকে আমরা বলতে পারি একটা অক্সি হিমোগ্লোবিন। এরকম কয়টা অক্সি হিমোগ্লোবিন আছে? 2টা, 3টা, 4টা, তাই না? তখন অক্সি হিমোগ্লোবিনের সংকেত হচ্ছে একটা হিমোগ্লোবিনের সাব ইউনিট, একটা অক্সিজেন অণু। এরকম কয়টা অক্সি হিমোগ্লোবিন তৈরি হচ্ছে? 4টা। তাহলে এই হচ্ছে আমাদের সংকেত। খুব কি কঠিন? একদম না। তুমি যদি সংকেতটা লিখে দিতে পারো, টিচার দেখে ইমপ্রেসড হয়ে যাবে এবং তোমার নাম্বার কাটার কোনো সুযোগ কিন্তু উনি পাবেন না, তাই না? আমরা তাহলে সংকেতগুলো লেখার চেষ্টা করব। আচ্ছা, এটা কি একটা স্থায়ী যৌগ নাকি অস্থায়ী যৌগ? উত্তর হচ্ছে অবশ্যই অস্থায়ী যৌগ। কেন অস্থায়ী যৌগ? কারণ এই অক্সিজেনটা তো এইখানে অক্সি হিমোগ্লোবিন রূপে আসলো, তাই না? কিন্তু এটা যদি এরকম করেই বসে থাকে তাহলে হবে? হিমোগ্লোবিনকে সে এখন ছেড়ে দিবে, কারণ ছেড়ে না দিলে সে টিস্যুতে তো আসতে পারবে না। তাই টিস্যুর কাছাকাছি এসে সে ভেঙে যাবে, কিন্তু অক্সি হিমোগ্লোবিন আবার ভেঙে যাবে। এটা তৈরি হচ্ছে ফুসফুসের প্রান্তে এবং এসে ভেঙে যাচ্ছে এই কোষের প্রান্তে। তাহলে এটা একটা অস্থায়ী যৌগ। ডান। অক্সিজেন পরিবহন আমাদের পড়া শেষ। এখন আমাদেরকে পড়তে হবে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন। বুঝতে পারছো কিনা আমাদেরকে জানাও। বুঝতে পারলে একটু জানাও। তোমাদের বুঝতে পারা আমাকে অনুপ্রাণিত করে, আর না পারলেও আমি চেষ্টা করবো আবার বলার, বা তোমরা ভিডিওটা টেনে দেখে নিতে পারো পরে, তাই না? আমরা মুছে দেই। ওকে, এখন আমরা পড়বো কার্বন ডাইঅক্সাইডের পরিবহন। মাথাটাকে একটু সব ঝেড়ে ফেলে দাও, আর কোনো দুশ্চিন্তা নাই, জগতে আর কিচ্ছু নেই। আগে যা পড়ছো দরকার হলে আপাতত ভুলে যাও। কার্বন ডাইঅক্সাইডের পরিবহনটা এখন ভালো মতো বুঝো। এইটা পড়ায় তোমাদেরকে ছেড়ে দেই আজকে, বাকি অংশটা পরদিন পড়াই, কি বলো? হ্যাঁ, তাহলে শেষ পড়া যেহেতু, সবাই থাকো এবং ভালো মতো বুঝো, কারণ এটা পরীক্ষাতে আসবে এবং এখানে বুঝার অনেক কিছু আছে। হ্যাঁ, ওকে। কার্বন ডাইঅক্সাইডের পরিবহন কয়ভাবে হয়? অক্সিজেন যদিও 2ভাবে, কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় 3ভাবে। কি কি নাম বলো? প্রথমটা হচ্ছে, বলে ফেলো ভাইয়াকে, ভৌত দ্রবণ রূপে। এটাও ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়। আচ্ছা, লিখলাম। আচ্ছা, এটা এই পাশে। আর দ্বিতীয়টা কি? কার্বামিনো যৌগ রূপে। কার্বামিনো যৌগ রূপে। এবং 3 নম্বর পয়েন্টটা কি? বাইকার্বনেট যৌগ রূপে। বাইকার্বনেট যৌগ রূপে। মাথা ক্লিয়ার না সবার? অবশ্যই আমরা টপিকটা বুঝবো, বুঝতেই হবে। এটাই আমাদের ক্লাসের মেইন টার্গেট। ওকে, চলো সহজটুকু আগে শেষ করে নিই। ভৌত দ্রবণ রূপে কার্বন ডাইঅক্সাইড কীভাবে পরিবাহিত হয়? এই কি করলাম? আচ্ছা, এই যে কার্বন ডাইঅক্সাইড, আর প্লাজমাতে আছে প্রচুর পরিমাণ পানি। সেই পানির সাথে বিক্রিয়া করে সে কী করে ফেলে বলো? H2CO3 কার্বনিক অ্যাসিড তৈরি করে ফেলে, তাই না? আমরা সবাই জানি। পরীক্ষাতে আসবে এই বিক্রিয়াতে একটা এনজাইম দরকার হয়, তার নাম কি? কে পারবে? দ্রুত লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো, পরীক্ষাতে আসবে। এইখানে এনজাইমটার নাম হচ্ছে কার্বনিক এনহাইড্রেস। কি নাম বলো? কার্বনিক, খুব ইম্পর্টেন্ট, কার্বনিক এনহাইড্রেস। এনহাইড্রেস বই আছে, কার্বনিক এনহাইড্রেস, ঠিক আছে? আচ্ছা, এই এনজাইমটা এখানে দরকার হয়। ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়? 5%। কার্বামিনো যৌগ রূপে চলে আসো, তাহলে ভৌত দ্রবণে সে কার্বনিক অ্যাসিড তৈরি করে পরিবাহিত হচ্ছে, হোক। কার্বামিনো যৌগ রূপে সে 27% পরিবাহিত হয় এবং 65% পরিবাহিত হয় বাইকার্বনেট যৌগ রূপে। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, নিচের কোন উপায়ে কার্বন ডাইঅক্সাইড সব থেকে বেশি পরিবাহিত হয়? উত্তর হবে বাইকার্বনেট যৌগ রূপে, 65%। মেডিকেলে আসছে বেশ কয়েক বছর আগে, নিচের কোনটি কার্বন ডাইঅক্সাইড পরিবহনের উপায় নয়? এই 3টা অপশন ছিল, আরেকটা 4 নাম্বার একটা আগন্তুক অপশন দিয়ে দিচ্ছে। তাহলে বলো সেটা কি হবে? সেটা হবে না। এই 3টা নাম তাহলে আমাদের জেনে রাখতে হবে। কার্বামিনো যৌগের মধ্যে আবার 2টা অপশন আছে, একটা হচ্ছে কার্বামিনো প্রোটিন, একটা কার্বামিনো হিমোগ্লোবিন। আমাকে বলতে হবে প্রোটিনগুলো কি দিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। অ্যামাইনো অ্যাসিড দেখতে কেমন? অ্যামাইনো অ্যাসিডের একটা সাধারণ সংকেত ভাইয়া তোমার জন্য লিখতেছে, নামটা বলো তার, অ্যামাইনো অ্যাসিড। তাহলে তার মধ্যে কি কি থাকবে? একটা অ্যামিন গ্রুপ থাকবে, অবশ্যই অ্যামিন গ্রুপ দিলাম, আর একটা অ্যাসিড গ্রুপ থাকবে দিলাম, আর বাকি 2টা হাতে যা খুশি থাকুক। এই হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত। নামের মধ্যে অ্যামাইনো আছে তাই একটা অ্যামিন গ্রুপ, অ্যাসিড আছে তাই একটা অ্যাসিড গ্রুপ, আর কার্বনের বাকি 2 হাতে যা কিছু থাকুক, এইটাকে আমরা বলতে পারবো একটা অ্যামাইনো অ্যাসিড। বুঝছো? তাহলে প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে, হিমোগ্লোবিনে অ্যামাইনো অ্যাসিড আছে কিনা? থাকবেই তো, কারণ ভাইয়া বললো হিমোগ্লোবিনের গ্লোবিনটা হচ্ছে প্রোটিন, প্রোটিন হলে সেখানে তো অ্যামাইনো অ্যাসিড থাকবেই। আচ্ছা, তাহলে আমরা প্রোটিনের পুরো স্ট্রাকচার দেখাচ্ছি না, প্রোটিনের মধ্যে শুধুমাত্র
এই অ্যামিন পার্টটুকু NH2 এইটুকু শুধু তোমাকে দেখাই দিচ্ছি। একইভাবে হিমোগ্লোবিনের মধ্যেও আছে এই অ্যামিন গ্রুপ, সেটা তোমাকে দেখাই দিচ্ছি। ওকে, এইটার সাথে এবার কার্বন ডাইঅক্সাইড মিলে যৌগ তৈরি করে, তাই তো? কার্বন ডাইঅক্সাইড কি যৌগ তৈরি করে আমরা এখন দেখব, বিক্রিয়া পড়ব। আবার তোমরা দ্বিধাগ্রস্ত হতে পারো এটাকে কেমিস্ট্রি ক্লাস ভেবে, বাট দিস ইজ নট কেমিস্ট্রি, মানে কেমিস্ট্রি ক্লাস না আর কি, কিন্তু এটা আচ্ছা দেখো, তাকাও কি যৌগ তৈরি করবে। এটা মুছে দেই, আশা করি বুঝছো অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত। ওকে, দেখো এই হাইড্রোজেনটাকে আমি দিলাম উপরে, ঠিক আছে? আচ্ছা, এই কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা এরকম করে লিখতে পারি না? দুইটা অক্সিজেনকে এরকম আলাদা করে দেখাইতে পারি না? দেখাইলাম, আমার ইচ্ছে হলো। আচ্ছা, এখন দেখো এই হাইড্রোজেনটাকে আমি এখানে দিলাম, একটু দূরে দিলাম, হ্যাঁ সমস্যা নাই তো। এর সামনে আমি এই COO কার্বন ডাইঅক্সাইডকে বসাই দিলাম, তাহলে একটা যৌগ পেয়ে গেলাম। এখন এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে কার্বামিনো প্রোটিন, ঠিক আছে? কিভাবে লিখলো ভাইয়া? প্রথমে প্রোটিনের একটা অ্যামিন গ্রুপ ভাইয়া দেখাইলো NH2, তারপরে একটা H এর সামনে কার্বন ডাইঅক্সাইডটা বসাই দিল, COO বসাই দিল, শেষ। এটার নাম হচ্ছে কার্বামিনো প্রোটিন। দেখি এবার পরেরটা তোমরা পারো কিনা, নিজে নিজে করে ফেলো। তাহলে লিখলাম হিমোগ্লোবিন, অ্যামিন গ্রুপ দেখানোর চেষ্টা করতেছি, একটা হাইড্রোজেন দেখালাম, আরেকটা হাইড্রোজেনকে একটু দূরে দিলাম এবং সামনে এই কার্বন ডাইঅক্সাইডটাকে বসিয়ে দিলাম CO2 না লিখে COO লিখে। তাহলে এই যৌগটার নাম হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন, এই উপরটার নাম কার্বামিনো প্রোটিন। এখন 100 মিলি রক্তে তুমি যদি অ্যানালাইসিস করে দেখো, তাহলে দেখবা যে 3 মিলি কার্বন ডাইঅক্সাইড এই কার্বামিনো প্রোটিন কার্বামিনো হিমোগ্লোবিন রূপে যাচ্ছে। এর মধ্যে 1 মিলি হচ্ছে কার্বামিনো প্রোটিন, 2 মিলি হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন। 100 মিলি রক্তের মধ্যে তুমি যদি অ্যানালাইসিস করো 2 মিলি কার্বামিনো হিমোগ্লোবিন পাবা, 1 মিলি কার্বামিনো প্রোটিন পাবা। বুঝছো নাকি বুঝো নাই? এই দুটো সংকেত তুমি যদি লিখতে পারো, তাহলে কি বেশি কথা লেখার দরকার আছে? তোমার পরীক্ষাতে আসলে দেখো অনেকে অনেক খাতা লিখে ভরে ফেলবে, তাদের অনেক টাইম লাগবে। তুমি যা সহজে সংকেত লিখে দিবা, স্যারের বুঝতে বাকি থাকবে না। যেই মেয়ে বা যেই ছেলে সংকেত পারে, সে ব্যাপারটা যে খুব ভালো মতো বুঝে, সেটা তার উনি বুঝবেন। বুঝছো কার্বামিনো যৌগরূপের কাহিনী শেষ? আচ্ছা, তাহলে আমাকে বলো, হিমোগ্লোবিনের সাথে যখন অক্সিজেন বিক্রিয়া করতেছে কি তৈরি হচ্ছে বলো? অক্সি হিমোগ্লোবিন, তাই না? হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করতেছে, কি তৈরি হইতেছে? কার্বামিনো হিমোগ্লোবিন। ওকে, আচ্ছা, হিমোগ্লোবিনের সাথে যদি কার্বন মনোক্সাইড বিক্রিয়া করে কি হবে বলো? তখন এটাকে বলবো আমরা, এই সব মুছে যায়, ভয় লাগে, তখন এটাকে আমরা বলবো কার্বক্সি হিমোগ্লোবিন। কি বলবো বলো? কার্বক্সি হিমোগ্লোবিন। ওকে, কার্বন মনোক্সাইডকে আমরা কি বলি জানো? কার্বন মনোক্সাইডকে আমরা বলি নীরব ঘাতক। কেন নীরব ঘাতক বলে রে এটাকে? নীরব হচ্ছে কারণ তার কোনো গন্ধ নাই, তার কোনো স্বাদ নাই। কোন দিক দিয়ে কার্বন, আমার ঘরে যে কার্বন মনোক্সাইড থাকে আমি বুঝতেও পারবো না, বুঝছো? এই জন্য এটাকে বলে নীরব। আর ঘাতক কেন বলে দেখো, দুইটা যৌগ এখানে তুমি দেখতে পাচ্ছ, একটা অক্সি হিমোগ্লোবিন, একটা কার্বক্সি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইডের যে বন্ড, এইটা অক্সিজেনের তুলনায় 100 গুণ বেশি শক্তিশালী। তার মানে আমার বাতাসের চারপাশে যদি কার্বন মনোক্সাইড থাকে, হিমোগ্লোবিনগুলো কার্বন মনোক্সাইডের সাথে এত স্ট্রংলি কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করবে, অক্সিজেনগুলো এসে বলবে হিমোগ্লোবিন আমাকে নাও, আমাকে নিয়ে তুমি অক্সি হিমোগ্লোবিন তৈরি করো। হিমোগ্লোবিন বলবে না, আমি যখন কার্বন মনোক্সাইডকে পেয়ে গেছি, তখন 100টা অক্সিজেন মিলেও আমাকে এই কার্বন মনোক্সাইড ত্যাগ করাইতে পারবে না। তাহলে তোমার রবিনহুড অণু তোমার সাথে বিক্রয় করা শুরু করবে। সে তোমার সেলের কাছে নিয়ে যাবে, এই যে সেল নাও, তোমার জন্য দেখো আমি কার্বক্সি হিমোগ্লোবিন রূপে কার্বন মনোক্সাইড নিয়ে আসছি, তুমি এইটা দিয়ে শোষণ করো। সেল বলবে এইটা দিয়ে তো আমার পক্ষে শোষণ করা সম্ভব না। আর তুমি জানো, সেল যদি শোষণ করতে না পারে, এটিপি যদি তৈরি করতে না পারে, তাহলে সেলের ভাগে কি জুটবে? সেল মরে যাবে। অতএব তোমার চারপাশে যদি কার্বন মনোক্সাইড গ্যাস থাকে, অক্সিজেনও আছে, কার্বন মনোক্সাইডও আছে, হিমোগ্লোবিনগুলো কার্বন মনোক্সাইডের সাথে বাইন্ড করবে। এই বাইন্ডিং পাওয়ার অক্সিজেন থেকে 100 গুণ বেশি। বাইন্ড করার ফলে তোমার সেলগুলো অক্সিজেন পাবে না, না পেয়ে তারা মরে যাবে। বুঝছো? তাহলে কে ঘাতক? কার্বন মনোক্সাইড ঘাতক। বুঝছো? নীরব কেন? বুঝছো তোমরা? হ্যাঁ, তাহলে আমার খুব উল্টাপাল্টা লাগতো, কখন কার্বামিনো কখন কার্বক্সি। আশা করি তোমরা উল্টাপাল্টা করবা না, তাই না?
কার্বামিনো মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে হিমোগ্লোবিন। আর কার্বক্সি হিমোগ্লোবিন, দেখো হিমোগ্লোবিন তো এইটা, তাই না? 4টা ভাগ, এই যে একটা কার্বন একটা অক্সিজেন আর হিমোগ্লোবিন, তাহলে কি হলো এটা? কার্বো অক্সি হিমোগ্লোবিন, তাই না? সংকেতটা এরকম হবে, কার্বো অক্সি হিমোগ্লোবিন। আর কার্বন ডাইঅক্সাইড হলে দেখো কার্বন আছে, অ্যামিন গ্রুপ আছে, হিমোগ্লোবিন আছে, তাই কার্বামিনো হিমোগ্লোবিন। সোজা না? সহজ করলে সহজ হবে, জটিল করলে জটিল। কই আমাদের, তাহলে এইটা শেষ আমাদের, তাই না? এখন আমাদের বাইকার্বনের যৌগরূপে যে পরিবাহিত হয় সেটা একটু পড়তে হবে। আশা করি এটা ক্লিয়ার। ভৌত দ্রবণ রূপে 5% কার্বনিক এনহাইড্রেস দিয়ে কার্বনিক অ্যাসিড হয়ে পরিবাহিত হয়ে যাচ্ছে, হোক। কার্বামিনো যৌগরূপে 27%, এর মধ্যে 100 মিলি পরিবাহিত রক্তে 3 মিলি কার্বামিনো যৌগ থাকতেছে, এর মধ্যে 2 মিলি কার্বামিনো হিমোগ্লোবিন, 1 মিলি কার্বামিনো প্রোটিন, শেষ। এরপরে আমরা তোমাদের ক্লিয়ার করলাম অক্সি হিমোগ্লোবিন কি, কার্বামিনো হিমোগ্লোবিন কি, আর কার্বক্সি হিমোগ্লোবিন কি। এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, আমরা এখন বাইকার্বনের যৌগরূপে যে পরিবাহিত হয় সেটা পড়াবো তোমাকে। আচ্ছা, তাহলে মুছে দেই, আবার নতুন করে সংসার সাজাই মুছে দিয়ে। ওকে, ডান। এখন আমি কি আঁকবো? ওকে, এগুলো হচ্ছে তোমার কোষ, এগুলো নিউক্লিয়াস মনে করো। এইটা একটা রক্তনালী, রক্তনালীর এই কোষগুলোকে আমরা বলতেছি এন্ডোথেলিয়াল কোষ। কি বলতেছি বলো? এন্ডোথেলিয়াল, ভেতর দিকের আবরণী কোষ। আচ্ছা, এইখানে আমি একটা আরবিসি আঁকবো। আরবিসি দেখতে কেমন জানো? অ্যালপেনলিবে চকলেট খাইছো? অ্যালপেনলিবে চকলেটের মতো। মানে কি? মানে হচ্ছে এইটার আমি এই অ্যালপেনলিবে চকলেটটাকে 2 ভাগ করে নিচ্ছি, বুঝছো? আরবিসিটাকে মাঝখান দিয়ে ভেঙে নিচ্ছি, এই জন্য এরকম করে আঁকছি। আচ্ছা দেখো, এইটার দুই পাশেই দেখছো, এইখানেও একটু অবতল, এইটাও একটু অবতল, কারণ ভেতরে তো নিউক্লিয়াস নাই আরবিসির। পরিণত আরবিসির ভেতরে নিউক্লিয়াস থাকে না, কিছুই নাই আসলে ওর ভেতরে। মাইটোকন্ড্রিয়া নাই, নিউক্লিয়াস নাই, রাইবোজোম নাই, কিছু নাই। ওর ভেতরে আছে শুধু পানি আর হিমোগ্লোবিন, বুঝছো? পানি আর হিমোগ্লোবিন থাকে ওর ভেতরে। আচ্ছা, রক্তচাপটার আরও ডিটেলস তোমরা পড়ো। সো এটা যদি একটা মানে ঝিল্লি, পলিথিনের মতো একটা ঝিল্লি দিয়ে আবদ্ধ একটা ব্যাগ হয়, সেই ব্যাগের মধ্যে আছে কি? হিমোগ্লোবিন এবং পানি। আচ্ছা, আরবিসির 3 ভাগের 1 ভাগ হিমোগ্লোবিন দিয়ে পূর্ণ থাকে, মানে এটা একটা ব্যাগ চিন্তা করলে 3 ভাগের 1 ভাগই আছে হচ্ছে হিমোগ্লোবিন, আর বাকি 2 ভাগ আছে পানি। আচ্ছা, যাক সেই কথা। তোমার সেলগুলোতে কি তৈরি হচ্ছে? শ্বসন হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে শ্বসন হচ্ছে না? এটা মাইটোকন্ড্রিয়া মনে করো। এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ব্যাপিত হয়ে কোথায় যাচ্ছে? রক্তের মধ্যে প্রবেশ করতেছে, তাই তো? প্রবেশ করলো কার্বন ডাইঅক্সাইড। এবার দেখো, এটার কিছু পরিমাণ আরবিসিতে ঢুকে যাবে, কিছু পরিমাণ প্লাজমা বা রক্তরসেও থাকবে। এটুকু হচ্ছে প্লাজমা, হ্যাঁ? চারপাশে রক্তরস আছে, কল্পনা করে নাও এই কালো অংশটাই হচ্ছে রক্তরস, আর এটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা বা আরবিসি। ক্লিয়ার? আচ্ছা, বুঝতেছো কিনা বইলো? দেখো, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড প্লাজমাতেও পানি পাবে, আরবিসিতেও পানি পাবে, তাই না? ভালো কথা। দুইটার সাথে বিক্রিয়া করবে, কি বানাবে তোমরা জানো? H2CO3, কার্বনিক অ্যাসিড, H2CO3, তাই না? ওকে, আমাকে বলতে হবে কোথায় বেশি পরিমাণে কার্বনিক অ্যাসিড তৈরি হবে। গেস করো দেখি, আমি উত্তরটা বলে দেই। আরবিসিতে বেশি পরিমাণে কার্বনিক অ্যাসিড তৈরি হবে। কেন? কারণ আরবিসির কাছে আছে হচ্ছে কার্বনিক এনহাইড্রেস এনজাইম, প্লাজমাতে কার্বনিক এনহাইড্রেস এনজাইমটা নাই, থাকলেও খুব নগণ্য, বুঝছো? তাহলে যেখানে যার কাছে এনজাইম আছে, ধরো আমি নিরস্ত্র মানুষ আর তোমার কাছে একটা AK-47 আছে, আমি কি তোমার সাথে পারবো? পারবো। আরবিসির মধ্যে এনজাইমটা আছে এই বিক্রিয়ার জন্য দরকারি এনজাইম, তাহলে সে এই বিক্রিয়াটা অনেক বেশি দ্রুত করবে, বেশি পরিমাণে কার্বনিক অ্যাসিড তৈরি করবে, তাই না? আর প্লাজমাতে অনেক কম পরিমাণে কার্বনিক অ্যাসিড তৈরি হবে, বুঝছো? আচ্ছা, কার্বনিক অ্যাসিড এরপর কি হবে বলো? এরপর কার্বনিক অ্যাসিডটা ভেঙে যাবে, ভেঙে যেন কি হয়? H+ হয় আর HCO3- হয়। আরবিসির ভেতরেও সেম জিনিস ঘটবে, H+ আর CO3- HCO3-।
এটুকু ক্লিয়ার? দেন এরপর কী হবে দেখো, বাইকার্বনেট দুই জায়গাতেই তৈরি হচ্ছে, প্লাজমাতেও তৈরি হচ্ছে, আরবিসিতেও তৈরি হচ্ছে। এখন ওরা বাইকার্বনেট যৌগ রূপে দুইভাবে পরিবাহিত হয়, একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট রূপে, আর একটা হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট রূপে। ওকে, এবার কোথায় কোনটা দিয়ে পরিবাহিত হবে দেখো, তুমি কি কখনো রক্তের স্বাদ পাইছো? আচ্ছা, না পাইলে কোনো সমস্যা নেই, ভাইয়াকে বিশ্বাস করতে পারো। রক্তের স্বাদ হচ্ছে নোনতা। কেন রক্তের স্বাদ নোনতা? কারণ রক্তে প্রচুর পরিমাণে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন আছে, বুঝছো? প্লাজমাতে, রক্তের প্লাজমাতে প্রচুর পরিমাণে সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন আছে। এই দুইটার স্বল্পতা নাই। স্বল্পতা আছে কোনটার? পটাশিয়ামের। রক্তরসে পটাশিয়ামের পরিমাণ খুব কম। পটাশিয়াম কোথায় বেশি থাকে? সেলের মধ্যে বেশি থাকে। পটাশিয়াম বেশি থাকে হচ্ছে সেলের মধ্যে। আরবিসিকে একটা সেলের মতো চিন্তা করো, সেই আরবিসির মধ্যে পটাশিয়াম বেশি আছে, ঠিক আছে? কেন ভাইয়া পটাশিয়াম সেলের মধ্যে বেশি? সেলগুলো সবসময় আরবিসিকে বন্ধ করে, সেলগুলো সবসময় পটাশিয়ামকে বন্দি করে রাখতে চায়। পটাশিয়ামের কি দোষ? পটাশিয়াম যদি অল্প একটু বেড়ে যায় তাহলে আমাদের হৃৎপিণ্ড চিরতরে বন্ধ হয়ে যেতে পারে, বুঝছো? মরে যেতে পারো তুমি। তাহলে এটা ডেঞ্জারাস না? এই জন্য এটাকে সেলের মধ্যে বন্দি করে রাখতে হয়। আমরা রোগীদেরকে একটা টেস্ট দেই, সেটাকে বলি হচ্ছে সিরাম ইলেকট্রোলাইট। কার রক্তে কোন আয়নটা কতখানি আছে এটা আমরা দেখি। আমরা সবার প্রথমে চোখ দিই হচ্ছে পটাশিয়ামের দিকে, কারণ এটা অনেক কালপ্রিট। এটা বেড়ে গেলে কমে গেলে, অল্প একটু বেড়ে গেলে কমে গেলে অনেক বিপত্তি। অন্যগুলা একটু কম বেশি বাড়লে অত সমস্যা নাই, বুঝছো? এই হচ্ছে অবস্থা। তাহলে পটাশিয়ামকে বন্দি করে রাখতে হয়। দেখো একটা ঘটনা বলি, গল্পের মতোই বলতে পারো। সেটা হচ্ছে যে তোমরা তো আবরারের ঘটনা শুনেছ, তাই না? আবরারকে মেরে ফেলা হলো যে পিটিয়ে, খুবই দুঃখজনক ঘটনা। সেই ঘটনায় কি ঘটেছিল দেখো, আবরারকে যখন অনেক মারা হয়েছে তখন ওর বডির অনেক সেল লাইসিস হয়ে গেছে, ফেটে গেছে, ওর মাসেলগুলো ফেটে গেছে, বুঝছো? ওই কোষগুলো ফেটে যাওয়ায় কোষের ভেতরে থাকা পটাশিয়ামগুলো বাইরে বেরোয় চলে আসছে। তাহলে পটাশিয়াম বাইরে বেরোয় চলে আসলে কি, প্লাজমাতে রক্তরসে পটাশিয়াম বেশি বেড়ে গেলে কি হতে পারে? তোমার হার্ট বন্ধ হয়ে যেতে পারে, এবং এই কারণেই সে মারা গেছে, বুঝতে পারছো? তাহলে পটাশিয়াম খুব ডেঞ্জারাস, এই জন্য এটাকে সেলের মধ্যে বন্দি করে রাখতে হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা আরবিসির মধ্যে এই পটাশিয়ামকে বন্দি করে রাখলাম, থাকুক বন্দি সেখানে সে। এখন দেখো এই বাইকার্বনেটটা, আরবিসিতে যে বাইকার্বনেট তৈরি হয়েছে সেটা কার সাথে বিক্রিয়া করবে? এই পটাশিয়ামের সাথে। তাই পটাশিয়াম বাইকার্বনেট রূপে কার্বন ডাইঅক্সাইডটা পরিবাহিত হবে আরবিসির মধ্য দিয়ে, ঠিক আছে? এই বাইকার্বনেটের মধ্যেই কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা আছে, খেয়াল করে দেখো। এই কার্বন ডাইঅক্সাইডটাই তো গেছে, তাই না? যেই তো এই বাইকার্বনেট তৈরি করছে, তো এই কার্বন ডাইঅক্সাইডটাই কিন্তু এখানে CO3 এই আকারে আছে। তাহলে আরবিসির মধ্য দিয়ে বাইকার্বনেট পটাশিয়াম বাইকার্বনেট রূপে সে পরিবাহিত হবে। আর ভাইয়া বলছে প্লাজমাতে বেশি কোনটা? সোডিয়াম, তাই রক্ত নোনতা নোনতা লাগে। সেই সোডিয়াম এই যে প্লাজমাতে উৎপন্ন হওয়া বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করবে এবং কি তৈরি করবে? সোডিয়াম বাইকার্বনেট। তো সোডিয়াম বাইকার্বনেট হিসেবে কোনটা দিয়ে পরিবাহিত হবে? প্লাজমা দিয়ে। তাহলে আশা করি এটা নিয়ে আর উল্টাপাল্টা হবে না। আমি যদি বলি যে বাইকার্বনেট যৌগরূপে, সোডিয়াম বাইকার্বনেট যৌগরূপে কার্বন ডাইঅক্সাইড আরবিসির মধ্য দিয়ে পরিবাহিত হয়, হবে? হবে না। আরবিসির মধ্যে থাকে পটাশিয়াম বাইকার্বনেট, কেন আমি তোমাকে বুঝাই বলছি। আর সোডিয়াম বাইকার্বনেট থাকে প্লাজমাতে। ডান? আচ্ছা, এখন দেখো আরেকটা ব্যাপার, একবারেই পড়াই ফেলবো। আচ্ছা, এখন দেখো ভাইয়া বলছে যে প্লাজমার মধ্যে ক্লোরিনের পরিমাণ অনেক বেশি, কিন্তু আরবিসির মধ্যে ক্লোরিন মানে ক্লোরিন নাই, বাট বাইকার্বনেটের পরিমাণ অনেক বেশি। এখন প্লাজমা মনে মনে স্বপ্ন দেখে যে আরবিসির কাছ থেকে যদি একটু বাইকার্বনেট পেতাম তাহলে তো ভালোই হতো। সো আরবিসির কাছে প্লাজমা একটু বাইকার্বনেট চায়, যে আমাকে একটু বাইকার্বনেট দাও না। আরবিসি বলে দিতে পারি, তবে শর্ত একটা, আমাকে বিনিময়ে কিছু ক্লোরাইড তুমি দিয়ে দিও। কেননা তুমি যদি ক্লোরাইড না দাও তাহলে আমার এই অ্যানায়নের ঘাটতি পড়ে যাবে, আমি আবার ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যাব, বিপত্তি। তাই তুমি আমার কাছে বাইকার্বনেট আছে প্রচুর পরিমাণে, আমার যেহেতু এনজাইম আছে কার্বনিক অ্যানহাইড্রেস, আমি তো প্রচুর পরিমাণে বাইকার্বনেট তৈরি করছি, আমার প্যারা নাই, তুমি নাও আমার কাছ থেকে, বাট বিনিময়ে তোমার কাছে যে অনেক ক্লোরিন আছে সেগুলো আমাকে দিও। প্লাজমা বলে ওকে ফাইন, কোনো সমস্যা নাই। তাহলে তাদের মধ্যে যে চুক্তিটা হলো সেই চুক্তি অনুযায়ী কি হয় বলো? সেই চুক্তি অনুযায়ী বাইকার্বনেট বেরোয় যায় আরবিসি থেকে এবং বিনিময়ে ক্লোরিন আরবিসির মধ্যে প্রবেশ করে, বুঝছো? তাহলে এই যে ক্লোরিনটা আরবিসির মধ্যে প্রবেশ করলো, এটাকে আমরা কি বলতেছি? ক্লোরাইড শিফট।
কোন দিক থেকে কোন দিকে হলো ক্লোরাইড শিফট? অবশ্যই প্লাজমা থেকে, এই যে দেখো প্লাজমা থেকে আরবিসিতে। কেন হলো? কারণ প্লাজমা আরবিসির কাছ থেকে কিছু বাইকার্বনেট নিচ্ছে, এটাকে মিনিমাইজ করার জন্য প্লাজমা থেকে কিছু ক্লোরিন আরবিসিতে প্রবেশ করলো। এইটা প্রথম কে খেয়াল করলো? বিজ্ঞানী হ্যামবার্গার। তাই তার নাম অনুযায়ী এটার নাম কি দিলাম আমরা? হ্যামবার্গার শিফট। বুঝছো? আচ্ছা, তাহলে হ্যামবার্গার শিফট বা ক্লোরাইড শিফট কি বললে তুমি পারবা? কি লিখবা? তুমি লিখবা যে আরবিসিতে বেশি বাইকার্বনেট তৈরি হয়, প্লাজমাতে কম তৈরি হয়, তাই কিছু বাইকার্বনেট প্লাজমাতে চলে আসে, আরবিসি থেকে প্লাজমাতে চলে আসে। আরবিসির মধ্যে যেন ঋণাত্মক আধানের ঘাটতি না হয়, সেজন্য প্লাজমা থেকে কিছু ক্লোরাইড আয়ন আরবিসিতে প্রবেশ করে। এই ঘটনাকেই বলে ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট। এটা লিখলে তুমি 2 এ 2 পেয়ে যাবা, এটা পরীক্ষাতে আসবে। কেমন? আচ্ছা, আচ্ছা, অনেকের মাথা বুম বুম করতেছে, আমাদের পড়া কিন্তু শেষ। বুঝছো? আমরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড কীভাবে পরিবাহিত হয় সেটা পড়ে ফেলছি, ভৌত দ্রবণ রূপে পড়ছি, দেন পড়ছি হচ্ছে আমরা কার্বামিনো যৌগ রূপে। এখন বাইকার্বনেট যৌগ রূপে প্লাজমা দিয়ে সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে আরবিসির মধ্য দিয়ে যে পরিবাহিত হচ্ছে সেটাও পড়ে ফেলছি। এরপরে তোমার বইতে হিমোগ্লোবিন নিয়ে পড়া আছে, যেটা আমি পড়াই ফেলছি। এবং হিমোগ্লোবিনের কি কাজ সেটা যদি পরীক্ষাতে আসে তুমি লিখতে পারবে না, 2টা হেডলাইন দিবা, একটা হচ্ছে অক্সিজেন পরিবহন, তখন অক্সি হিমোগ্লোবিনের পার্টটা লিখে দিবা, আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন, তখন কার্বামিনো হিমোগ্লোবিনের পার্টটা লিখে দিবা। তাহলে হিমোগ্লোবিনের ভূমিকা বর্ণনা তোমার হয়ে গেল, তাই না? 3 বা 4 নম্বর প্রশ্ন থাকলে তুমি পারবা, আমি জানি। তো আমাদের এরই মধ্য দিয়ে আমরা পড়া শেষ করে দিতে চাচ্ছি, কিন্তু তুমি একটু আমাকে জানাও যে তোমরা কি এইটা বুঝছো কিনা। হ্যাঁ, আজকের মতো থাক, আজকে পড়া শেষ। তোমরা আমাকে জানাও যে এই পার্টটা তোমরা বুঝছো কিনা। না বুঝলে আমার অনুরোধ থাকলো, করজোরে অনুরোধ থাকলো, আমি যেহেতু কষ্ট করে পড়াইছি, আমার বিশ্বাস আছে তুমি যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তুমি বুঝতে পারবা। কারণ আমি এইভাবেই বুঝাই আসছি 5 বছর, মানুষজন বুঝছে, সবাই বলছে এত মানুষ মিথ্যা কথা বলবে না, আমি জানি। হ্যাঁ, সো এবং যদি কোনো ডাউট থাকে নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করে, আমি বলার চেষ্টা করব। এখন শুধুমাত্র তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারো প্রশ্ন, পড়া থেকে কোনো প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, ক্লোরিনের টপিকটা আরেকবার। আচ্ছা, ক্লোরিনের টপিকটা হচ্ছে ক্লোরিন কোথায় বেশি বলো? আমি বলছি রক্ত রসটা নোনতা স্বাদের, তাহলে এখানে অবশ্যই ক্লোরাইডটা বেশি। আরবিসির মধ্যে ক্লোরাইডটা কম, তাহলে সব কিছুই বেশি থেকে কমের দিকে যায়, ব্যাপনটা এইভাবেই হয়। তাহলে ক্লোরাইড শিফটটা প্লাজমা থেকে আরবিসিতে প্রবেশ করবে, এটাকে আমরা ক্লোরাইড শিফট বলতেছি। বাট এটার আর্লি ঘটনা কি? এটার আর্লি ঘটনা হচ্ছে কিছু পরিমাণ বাইকার্বনেট বের হয়ে গেছিলো আরবিসি থেকে। আরবিসিতে বাইকার্বনেট বেশি, প্লাজমাতে বাইকার্বনেট কম। কেন কম সেটাও বলছি, কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের জন্য কম। কার্বনিক অ্যানহাইড্রেস বেশি থাকায় আরবিসিতে বেশি বাইকার্বনেট তৈরি হয়, এটা কিছু প্লাজমাতে চলে আসবে। বাইকার্বনেট চলে যাওয়া, এখানে ঋণাত্মক আধানের একটা ঘাটতি তৈরি হবে, সেটা পূরণ করতেই প্লাজমা ক্লোরাইডকে পাঠিয়ে দিবে, যা তুই আরবিসিতে যা, তুই যে ঋণাত্মক আধানের ঘাটতিটা পূরণ কর। আচ্ছা, আচ্ছা, তোমরা যারা শেষ পর্যন্ত ছিলা, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, জানি না কয়জন আসো, তাদেরকে আমার একদম হৃদয়ের সব থেকে গভীরতম স্থান থেকে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। আর হচ্ছে যদি কিছু বুঝে থাকতে পারো ক্লাস থেকে তাহলে সেটাই আমার সার্থকতা। আর এর পরের অংশটা তোমরা কখন করতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাইতে পারো, কালকে করবা কিনা। ফুসফুস ট্রান্সপ্লান্ট করা যায়, আমি এই ব্যাপারে ডিটেলস জানি না, দেখতে হবে। বুঝছো, খুব একটা জনপ্রিয় কিছু না, আমি আগে বলছি। আমাদের দেশে তো অবশ্যই করা যায় না, বাইরের দেশে কোথাও হয়েছে কি না এটা দেখতে হবে আসলে। আচ্ছা ভাইয়া, পিডিএফ, আচ্ছা পিডিএফ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, হ্যাঁ, যারা ফার্স্ট ও লাস্ট ছিল তাদেরকে অভিনন্দন। হ্যাঁ, ওকে, যাক। তো তোমরা কমেন্ট করতে থাকো, আমি পরে অবসর সময় তোমাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করবো। যদি কিছু বলার থাকে চোখে পড়ে তাহলে নেক্সট ক্লাসে বলবো, আর নয়তো প্রশ্ন করো। আমরা বোধহয় ভালো আজকের মতো শেষ করি, যার আর তেমন কোনো কথা নেই। তাহলে আজকে আমরা কী কী পড়লাম একবার প্রথম থেকে আসি। আমরা ফুসফুসের সমস্ত গঠন পড়ছি, অ্যানাটমি একদম ডিটেলসে পড়ছি, কিচ্ছু বাদ দেই নাই। এরপর আমরা শ্বাস প্রশ্বাস কেমন করে হয় মেকানিজমটা পড়লাম, তাই না? তারপরে আমরা নিয়ন্ত্রণ কিভাবে হয়, স্নায়বিক রাসায়নিক, সেগুলো পড়লাম। এরপরে কিভাবে গ্যাসের আদান প্রদান হয় অ্যালভিউলাস রক্তের সাথে এবং রক্ত এবং টিস্যুর সাথে, সেটা আমরা পার্শিয়াল প্রেশার দিয়ে খুব ভালো মতো পড়লাম। তারপরে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কীভাবে পরিবাহিত হয় সেটা পড়লাম। তোমাদের কাজ কি বলো? অবশ্যই অবশ্যই ভাই যেটা পড়াইলো নোট করলে তো খুব ভালো, আর অবশ্যই সেইটা কী করবা, বই থেকে পড়ে ফেলবা। আজকে যদি না পড়ো, কালকে যদি পড়ো তাহলে 50% ভুলে যাবা। তো আজকেই আধা ঘন্টা সময় হলেও তুমি বই দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে?
অনেক ভালোবাসা, থাকো, শেষ করে দেই, টাটা, বাই বাই।